আমি নাকি তোর বয়ফ্রেন্ড? তা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সম্পর্ক কেমন নূর বেবি? সো আই নিড এ কিস। কথাটা বলে রুমের দরজা বন্ধ করে দেয় অ্যারিশ। মাত্রই শাওয়ার নিয়ে বেরিয়েছিল হুর। চুলগুলো দিয়ে তখনও টুপটুপ করে পানি পড়ছে। অ্যারিশকে দেখে মনে হচ্ছিল এখন বেশ রেগে আছে সে। হুর কিছু বলতে যাবে, তখনই অ্যারিশ গিয়ে হুরের দুহাত নিজের এক হাত দিয়ে চেপে ধরে সোজা দেয়ালের সাথে। অ্যারিশের প্রতিটি নিঃশ্বাস উপলব্ধি করতে পারছিল সেদিন হুর। হুর নিজেকে ছাড়াতে ছাড়াতে বলে, কি করছো এরিশ ভাইয়া? ছাড়ো আমাকে। অ্যারিশ হুরকে আরেকটু নিজের সাথে চেপে ধরে বলে, কেন আমি না তোর বয়ফ্রেন্ড? তো টেক ইট ইজি বেবি। বলেই হুরের ভেজা চুলে মুখ ডুবায়। হুর নিজের হাত কোনো রকম ভাবে ছাড়িয়ে অ্যারিশকে একটা ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দেয়। ভয়ে ঘেমে একা। অ্যারিশ উঠে সোজা হুরের কাছে গিয়ে দুগাল চেপে ধরে বলে, এখন এত সমস্যা কেন? বয়ফ্রেন্ড না আমি তোর? তো এখন সমস্যা হচ্ছে কেন? তোর এই গুজব রটিয়ে সমস্যা না হলেও আমার সমস্যা হয়েছে। বন্ধু মহলের বিতর্কের কেন্দ্রবিন্দু হয়েছিলি তুই। আজকের পর যদি এমন কিছু করিস তাহলে খবর আছে। তোর মতো মেয়ে আমার জিএফ ভাবলি কি করে? হুর কান্না করে দেয়। হুর বলে, আমি কিছু বলিনি, আমি তো শুধু। অ্যারিশ হুরকে ধমক দিয়ে বলেছিল, তোর মতো মিথ্যাবাদী আর কেউ হবে বলে তো মনে হয় না। মুখের ওপর মিথ্যা? তাহলে কি আদিম আমাকে মিথ্যা কথা বলবে? তোকে আমার কিচ্ছু বলার নেই। বলে অ্যারিশ চলে যায়। হুর কান্নায় ভেঙে পড়ে। হুরের চাচাতো ভাই হচ্ছে অ্যারিশ। আপন চাচা না, আসলে হুরের আম্মুর আগে একবার বিয়ে হয়েছিল। যখন হুরের 5 বছর বয়স তখন তার বাবা ক্যান্সার রোগে মারা যান। তারপরেই মার বিয়ে হয় অ্যারিসের ছোট চাচুর সাথে। হুর ছোটবেলায় নিজের নানা বাড়িতেই বড় হয়েছে, তার নানু আর মামা মামির কাছেই। কিন্তু শেষে মামারা ঢাকা থেকে চট্টগ্রাম চলে যায়, আর হুর এখানে পড়ালেখা করাতে এখানেই থেকে যেতে হয়। আর নানুও মারা গিয়েছেন বছর 3 হলো। শেষে হুরের বাবা মিস্টার সাহাদ তাকে বাসায় নিয়ে আসে। এই বাড়িতে সবাই হুরকে বেশ অবহেলার চোখেই দেখে। শুধু তার কাকিমা আর কাকাই বাবাই ছাড়া। নিজের মার কাছেও তেমন একটা ভালোবাসা পায়নি হুর। নয়তো তাছাড়া চাচাতো বোন, নিজের বোন, দাদিমা, অ্যারিস সবাই অবহেলার চোখে দেখে তাকে। আর হুর খুঁজে পাচ্ছে না অ্যারিসের এমন ব্যবহার করার রিজন। আজ সকালেই তো আদিব তাকে প্রপোজ করে, তখন হুর সরাসরি নিষেধ করে দেয়। তার প্রতিশোধী কি আদিব নিয়েছে? হয়তো। আদিব হচ্ছে আরিশের একটা ক্লাসমেট। হুর কান্না বাদ দিয়ে উঠে বসে, হালকা ফ্রেশ হয়ে এসে নামাজ আদায় করে নেয়, তারপর পড়তে বসে। সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা করতে নামে হুর। হুরকে দেখা মাত্রই হুরের চাচাতো বোন মৃধা বলে, সকাল সকাল মুডটাই খারাপ, না জানি আবার কি হয়। হুরের ছোট ভাই বলে, আমি খাবো না, আমার খাওয়া হয়ে গিয়েছে। আর অ্যারিশ তো হুরকে দেখে বেরিয়ে যায়। হুর বলে, আচ্ছা তোমরা নাস্তা খাও, আমি আসি। ক্যান্ডি মুখ পুরি, এখন খেয়ে নি। মা চুপ করো, ও আমার মেয়ে, আর আমার মেয়েকে এই সব বাজে নামে ডাকবে না। ওর মা কে, তারপর যাবি। অ্যারিশের বাবা অ্যারিশের মাকে বলে, হুরকে খেতে দাও। আর হুর মামনি, ড্রাইভার চাচ্ছু তোমাকে ভার্সিটি দিয়ে আসবে। হুরের মা এসব দেখে নাস্তার টেবিল থেকে সরে যায়। হুর তার মার দিকে তাকিয়ে আছে। কি এমন হবে একটু মেয়ের মতো আদর করলে? হুর কোনো রকম খেয়ে বেরিয়ে পড়ে ভার্সিটির উদ্দেশ্যে। হুরের মাও চলে যায় হুরের ছোট বোনকে ডাকতে। ওহি আর অনিক সেই কখন থেকে দাঁড়িয়ে আছে হুরের জন্য। হুর গাড়ি থেকে নেমে তার ড্রাইভার চাচুকে বিদায় দিয়ে ভার্সিটিতে প্রবেশ করে। অনিক আর ওহিকে দেখে দৌড়ে তাদের কাছে আসতে গেলে কারো সাথে ধাক্কা লাগে, আর নিচে পড়ে যায় হুর। সামনে তাকাতেই দেখে আবিদ দাঁড়িয়ে আছে। আদিব হাত বাড়িয়ে দিয়ে বলে, লেট মি হেল্প ইউ বেবি। হুর আবিদের হাত না ধরেই উঠে দাঁড়ায়। ওহি আর অনিকও চলে আসে হুরকে পড়ে যেতে দেখে। হুর আবিদকে বলে, সমস্যা কি আপনার? আপনাকে আমি না করতে এরিশ ভাইয়াকে কি বলেছেন? আমি কিছু বলেছি? অ্যাক্টিং করবেন না। আপনাকে ভালো ভাবতাম, কিন্তু আপনি আপনি তো একটা। ডেভিল, তাই তো। হুর কিছু না বলেই চোখ পাকিয়ে চলে যায় নিজের জামার ময়লা ঝাড়তে ঝাড়তে। আবিদ বলে, তোমাকে তো আমি চাই হুর বেবি। ডিপার্টমেন্টের উপরতলায় যেতেই দেখা মিলে আরিশের বারান্দায় দাঁড়ানো ছিল তার বন্ধুদের সাথে। এর মানে সব দেখেছে, এই নিয়ে না কোনো আবার কাহিনী করে। হাতে তালু ছিলে গেছে হুরের, জ্বলছে খুব। ওহি বলে, হুর, হাত তো অনেকটা ছিলে গিয়েছে। ওহ, কিছু না, ঠিক হয়ে যাবে।
হুর বলে। হঠাৎ করে অনেক অবাক হয়ে হুরের হাত ধরে বলে। ইস, কতটা ছেলে গিয়েছে। হুর তাড়াতাড়ি করে নিজের হাত সরিয়ে নেয়। আর এসব নীরব দর্শক হিসেবেই দেখছে অ্যারিস। আর তখনই ক্লাসে ঢুকে যায় হুর। ক্লাস চলছিল, হঠাৎ করে একটা মেয়ে আসে আর বলে, হুর, তোমাকে নীলা ম্যাম ডাকছে। কালকে নাকি একটা বই দিয়েছিল তোমাকে, সেটা নিয়ে যেতে বলেছে। হুর কথা মতো বই নিয়ে নীলা ম্যামকে দিয়ে আসে। সবাই ক্লাসে এদিকটায় কেউ নেই। তখনই কেউ হ্যাঁচকা টান দিয়ে ফাঁকা একটা ক্লাসে নিয়ে আসে। এটা হচ্ছে মিউজিক রুম। কিছু বোঝার আগে কেউ দরজাও বন্ধ করে দেয়। মুখ দেখা না গেলেও শুধু ব্যাক সাইডটাই দেখা গিয়েছে। হুর ভয়ে কাপা কাপা গলায় বলে, কে কে আপনি? হুরের প্রশ্নের উত্তর না দিয়ে ব্যক্তিটা হুরের হাত ধরে। হুর সাথে সাথে হাত সরিয়ে নিলে ব্যক্তিটা খুব শক্ত করেই হুরের হাতটা ধরে। ব্যথায় হুরের মুখ দিয়ে আহ শব্দটা বেরিয়ে আসে। জানলার ফাঁক দিয়ে হালকা হালকা সূর্যের কিরণ এসে পড়ছে আর হালকা হালকা মৃদু আলো। ছেলেটা নিজের প্যান্টের পকেট থেকে একটা মলম জাতীয় কিছু হুরের হাতে লাগাতে লাগাতে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, তুমি কি বোকা? আদিব তোমাকে জেনে শুনে ধাক্কা দিয়েছে আর তুমি কিছু বললে না কেন? কে আপনি? আর আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? আমি কে না জানলেও চলবে। বলেই চলে যায় দরজা খুলে। হুর এখনো সেখানেই দাঁড়িয়ে আছে। কেমন অদ্ভুত একটা মানুষ। হুর দৌড়ে বাইরে আসে ততক্ষণে, আর ব্যক্তিটা চলে গিয়েছে। হুর সামনের দিকে পা বাড়ায়। তখনই নীলা ম্যামের ভাই এসে বলে, কি ব্যাপার হুরপরি, তুমি এখন এখানে একা একা? না মানে নীলা ম্যাম বইটা দিতে বলেছিল। আপনি এখানে কি করেন? ক্লাস নেই? না মানে ছিল কিন্তু করার ইচ্ছে নেই। কফি খাবে? না ভাইয়া, আমার ক্লাস আছে। হুরের ভয় লাগছে। হঠাৎ করে ঘাড়ে গরম কিছু উষ্ণতা অনুভব করে। পেছন ঘুরতে যাবে তখনই কারো বুকের সাথে ধাক্কা লাগে হুরের। ব্যক্তিটা সাথে সাথে হুরকে চেপে ধরে উল্টো করে আর হুরের ঘাড়ে নাক ঘষতে ঘষতে গম্ভীর কণ্ঠে বলে, নীলাদ্রের সাথে এত কিসের কথা? নীলা ম্যামের ভাই। হুর কাপা কাপা কণ্ঠে বলে, কে আপনি? আমার পিছু কেন পড়ে আছেন? ব্যক্তিটা হুরের ঘাড়ে হালকা করে চুমু দেয়, কিন্তু উপরে হালকা কিছুর আবরণ দেখে। ব্যক্তিটা বলে, হুর পাখি, এটা কিন্তু আমার প্রশ্নের জবাব না। নীলাদ্র কি বলেছিল? বলেই হুরের হাত আরো জোরে চেপে ধরে। ফলে হাতে থাকা কাচের চুড়িতে হুরের হাত কেটে যায়। হুর চোখ মুখ খিচে বন্ধ করে বলে, আমার লাগছে। আর আমি যার সাথে ইচ্ছে হবে তার সাথে কথা বলবো। আপনি কে? নয়তো আমি চেঁচাতে বাধ্য হব। শ্, একবার ভাবো তো, তোমাকে আর আমাকে যদি কেউ এইভাবে দেখতে পায় তাহলে কি হবে? ইউনো, সবাই গুঞ্জন রটিয়ে বেড়াবে তুমি আমার সাথে প্রেম করতে গিয়ে ধরা পড়েছ। এখন বলো নীলাদ্র তোমাকে কি বলেছে? হুরের হাত হালকা জ্বলে। বেচারি বাসায় যাওয়ার আগে লাইব্রেরিতে এসেছিল বই কিনতে, কিন্তু এখানে এসে এমন বিপদ ঘটবে কে জানে। হুর যখন বই খুঁজতে খুঁজতে একদম শেষের দিকে এক কর্নারে চলে আসে, আর তখনই সে অনুভব করে তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। হুর বলে, শুধু বলেছিল যে কফি খাবে, আমি না করে দিয়েছি। প্লিজ আমার হাতটা ছাড়ুন। হুরকে হ্যাঁচকা টানিয়ে নিজের দিকে ঘুরিয়ে বুক সেলফের সাথে চেপে ধরে ব্যক্তিটা। গাঢ় নীল এক জোড়া চোখ, মুখে কালো মাস্ক, গেট আপ সম্পূর্ণ কালো, চোখগুলো আর কালো সিল্কি চুলগুলো দেখা যাচ্ছে। ভয়ে বিন্দু বিন্দু ঘাম জমে গিয়েছে হুরের কপালে। ছেলেটা তা দেখে বলে, তুমি যে এত ভীতু আগে ভাবিনি। বলেই এক পা পিছিয়ে যায়। হুর ছেলেটার হাত ধরে নিজের দিকে ঘুরিয়ে যেই না মাস্কে হাত দিবে, তার আগেই ছেলেটা হুরের হাত ধরে আলতো করে চুমু দেয়। সাথে সাথেই হুর হাত সরিয়ে ফেলে কিছু বলতে যাবে, তার আগেই ছেলেটা চোখ মেরে অন্য পাশে চলে যায়। হুরও যায়, কিন্তু সেখান থেকে কোথায় গেল। হুর সামনের দিকে আগাবে, তার আগে কেউ তাকে পেছন থেকে এসে বলে, হুর, মামনি বাসায় চলো, স্যার বকবে। হুর পেছনে তাকিয়ে দেখে ড্রাইভার চাচু দাঁড়িয়ে আছে। চলো। হুর জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে। হুর সামনের দিকে যাচ্ছে, কিন্তু বারবার পেছনের দিকে ফিরে তাকাচ্ছে। হুর একটু আগাতেই সিটের আওয়াজ আসে। হুর পেছনে তাকিয়ে দেখে না, কেউ তো নেই। সব হুরের মাথার উপর দিয়ে যাচ্ছে। বাসায় এসে ফ্রেশ হয়ে বিকেলের দিকে ছাদের দোলনায় বসে দোল খাচ্ছে হুর। একটা ক্লান্ত বিকেল, মন থেকে বেরিয়ে আসছে লম্বা এক হতাশার নিঃশ্বাস। সবকিছু কেমন এলোমেলো। তার সাথে সে ভাবছে তার জীবনটা কেমন। মা থাকতেও নেই,
একটা বাবার বদলে আরেকটা বাবা তো পেয়েছে, কিন্তু মা? আবার এই ভার্সিটির কাহিনী, সব মিলিয়ে হুরের বিরক্ত লাগছে। মাথা ধরে এসেছে, চোখ বুজে ফেলে। হুর মাঝে মাঝে হাওয়ার সাথে তাল মিলিয়ে দুলছে মৃদু বাতাসে হুরের চুল। তখনই ছাদে আসে অ্যারিস, কানে হেডফোন। হুরকে দেখে কিছু সময়ের জন্য থমকে যায় অ্যারিস। গোধূলির লগ্ন শুরু হয়ে গেছে, চারিদিকে সোনালি আর লালচে আভা, আর সেই আলো এসে পড়ছে হুরের মুখে। অ্যারিস হুশ আসে তার বন্ধু আকাশের ফোনে। অ্যারিস বলে, তোকে আমি পরে কল দিচ্ছি। অ্যারিসের কণ্ঠ শুনে হুর চোখ মেলে তাকায়, দেখে অ্যারিস দাঁড়িয়ে আছে। অ্যারিসকে দেখলে এখন ভয় লাগে। হুর তাড়াতাড়ি করে উঠে দাঁড়ায়। অ্যারিস ভ্রু কুচকে তাকায় হুরের দিকে। হুর ধীর পায়ে এগিয়ে আসে দরজার দিকে। হুর যখন বলতে যাবে, ভাইয়া একটু সাইড দিলে ভালো হতো। হুর অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে অ্যারিসের দিকে। একটা মানুষ এমন কিভাবে হতে পারে? হুর বলে, সেটা অ্যাক্সিডেন্টে ছিল, আর আমি কেন ইচ্ছে করে ধাক্কা দিতে যাব? ও, তা না হয় মানলাম, কিন্তু আরেকটা ছেলে হাত ধরলো, ভার্সিটিতে এইসব করে বেড়াও তুমি? দিদুনকে বলবো? বললে কি হবে জানিস? হুর বলে, ও আমার জাস্ট ফ্রেন্ড। ওহ হুর, এটা এখন কমন ডায়লগ, জাস্ট ফ্রেন্ড। দিদুনের কানে যদি এই খবর যায় তাহলে তোকে বিয়ে দিয়ে দেবে। ভালোই হবে, কি বলিস? বলবো? আপনি কেন এমন করেন? আসার পর থেকে আমার সাথে লেগে আছেন। আমি কি এমন ক্ষতি করেছি আপনার? ভার্সিটির সেই প্রথম দিন থেকে এমনটা করছেন। আপনি জানতেন আমি আপনার বোন, তাও সবার সামনে র্যাগিং করলেন। অ্যারিস একটা ধমক দিয়ে বলে, কিসের ভাই? কোন জন্মের ভাই লাগে আমি তোর? তুই আমার রক্তের সম্পর্কের বোন? তোকে আমি বোন মানি না। এখন নিচে যাবি আর কফি করে নিয়ে আসবি, নয়তো দেখিস দিদুনকে বলে তোকে বিদায় করবো। হুর কিছু বলতে যাবে, তখনই অ্যারিস বলে, নো মোর ওয়ার্ডস, এখন যা, সময় 5 মিনিট। হুর বাধ্য মেয়ের মতো নিচে নামতে লাগে। চোখে চিকচিক করছে মুক্তোর দানার মতো জল। বোন মানে না, মানতে হবে না। একটা মানুষ হিসেবে তো রেসপেক্ট করতেই পারে। মানুষের বাসায় একটা ফুলদানির সাথেও তো এর থেকে ভালো ব্যবহার করে। নিচে কেচিনে গেলে দেখতে পায় আম্মু আর কাকিমা কফি বানাচ্ছে। আমাকে দেখে কাকিমা বলে, কি রে হুর, কিছু লাগবে? বড় ভাইয়ের জন্য কফি নিয়ে যেতে বলেছে। তোমার লাগবে না, যাও নিজের রুমে গিয়ে পড়তে বসো। এরিসকে কফি সার্ভেন্ট দিয়ে আসবে। হ্যাঁ, তুই যা। আমিও কথা না বাড়িয়ে রুমে চলে আসি। বই নিয়ে ঘাটাঘাটি করছি, কিন্তু পড়তে ইচ্ছে করছে না। তার একটু পরেই কেউ রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়। সামনে তাকাতেই ভয়ে আতকে উঠে। আজকেও যমরাজ মানে অ্যারিস এসেছে। অ্যারিস এসে হুরকে এক গাদা অ্যাসাইনমেন্ট ধরিয়ে দিয়ে বলে, এগুলো সব করে দিবি। তোকে বলেছিলাম না কফি দিয়ে আসতে? সার্ভেন্টকে দিয়ে কফি পাঠিয়েছিস কোন সাহসে? হুর এবার কেঁদে উঠে আর বলে, আম্মু বলেছিল, আমি বলিনি। আর আমি হাতে ব্যথা পেয়েছি সকালে। আপনি এমন কেন? আমি কি মানুষ না? মানুষ তো কুকুরের সাথেও এতটা খারাপ ব্যবহার করে না। কথাটা শুনেই কিছু না বলে সবকিছু নিয়ে রুম থেকে বেরিয়ে গেল অ্যারিস। আর যেতে যেতে বলে, অ্যাসাইনমেন্ট করবি না বললেই পারতি, এত নাটক করার কি আছে? হাতে ব্যথা পেয়েছিস তাই কিছু বললাম না, নয়তো তোকে দিয়েই করাতাম। কালকে সব করে দিবি। আর হুর তাকায় হাতের দিকে। ইস, হাতটা কেমন হয়ে গেছে। সকালে ছিলে গিয়েছে, তখন আবার সেই ব্যক্তির জন্য হাতটা কেটে গেল। আসলে ভাগ্য যখন খারাপ হয় না, তখন এইসব আর কি। কিন্তু ব্যক্তিটা আসলে কে ছিল? মাঝরাতে হঠাৎ করে হুরের ঘুম ভেঙে যায়। ভালো লাগছিল না, তাই সে ছাদের দোলনাটায় চলে আসে। এই জায়গাটায় আসলেই মন ভালো হয়ে যায় হুরের। সকাল সকাল ঘুম থেকে উঠেই হুর ছাদে চলে আসে তার ফুল গাছে পানি দিতে। এটা তার নিত্যদিনের কাজের মধ্যে আরেকটা। আর গুনগুন করে গান গাইছে। সকালের আবহাওয়াটাই অন্যরকম। তখনই পেছন থেকে অ্যারিস বলে, মনের রং লেগেছে সকাল সকাল? হুর ভ্রু কুচকে তাকায় অ্যারিসের দিকে। অ্যারিস বলে, এই একদম এইভাবে তাকাবা না। আপনার কি আমার সাথে না লাগলে ভালো লাগে না? কই লাগলাম তোমার সাথে? আমি তো কত দূরে, মিথ্যা কথা বলো কেন? হুর বিরক্ত হয়ে ছাদ থেকে চলে যেতে চাইলে অ্যারিস হুরের হাত ধরে হ্যাচকা টান দিয়ে নিজের সাথে চেপে ধরে বলে, নেক্সট টাইম যদি ছাদে এইভাবে আসতে দেখি তোকে জানে মেরে ফেলবো। লোককে দেখানোর দরকার নেই যে তুই সুন্দরী।
হুর নিজের দিকে তাকিয়ে আটকে ওঠে। রাতে যে একটা টি শার্ট আর ট্রাউজার পরে ঘুমিয়েছিল সেটা পরেই ছাদে চলে এসেছে। অ্যারিস হুরকে ছেড়ে দিয়ে চলে যায়। অ্যারিস যখন ছাদে আসে তখন দেখে তার পাশের বাসার একটা ছেলে হুরের দিকে তাকিয়েছিল, আর এমনি মেজাজ বিগড়ে যায় হুরকে এই অবস্থায় দেখে। হুরও নিজেকে বকতে বকতে চলে আসে রুমে। ক্যাম্পাসের পেছনে লেকের পাড়ে বসে বসে বই পড়ছে হুর, আর ওহি ঝগড়া করছে অনিকের সাথে। অনিক গান গাইছে। বুক চিনচিন করছে, হায় মন তোমায় কাছে চায়। তোকে কাছে পাওয়ার থেকে কাছতে কাছতে বমি করে গলা থেকে রক্ত বের হয়ে মারা যাওয়াটা অনেক ভালো। অনেক বিরক্ত হয়ে বলে, তোরা কি হ্যাঁ? এই যে হুর একটা বই পড়তে পড়তে অ্যাবনর্মাল হয়ে গেছে, আর তুই তো বাচাল রানী। হুর রাগী দৃষ্টিতে তাকিয়ে বলে, আমি অ্যাবনর্মাল? তবে রে। অনেক বলে, নিজেকে বাঁচাই, পরে আবার বলবো। বলেই দৌড়ের সাথে হুরও। হুর বলছে এই দাঁড়া। অন্যদিকে এইসব ভিডিও করছে ওহি। হঠাৎ করে অনেক থেমে যায়, সামনে তাকিয়ে দেখে তিথি দাঁড়িয়ে আছে। তিথিকে দেখে হুর গিয়ে জড়িয়ে ধরে বলে, কি করে কবে ফিরলি দেশে? বললি না যে? না এমনি, বাবাই হুট করেই দেশে ব্যাক করে। বাবার কথা উপর আর কথা বলিনি, এসব পরে হবে। চলো একটু আড্ডা দিই। আসছে যমুনা নদী। তুই তো একটা হারামি। অনেক কিচ্ছু বলে না। হুর একটু আগাতে দেখে অ্যারিস, আকাশ, আবির এদিকেই আসছে। অনেক বলে, কি গরম। হুরের ওড়না দিয়ে নিজের ঘাম পরিষ্কার করে। হুর এরেস তা দেখে কিচ্ছু বলে না। দেওয়াল টপকে তিনজনেই ক্যাম্পাসের বাইরে চলে যায়। তিথি বলে, দোস্ত, আবিরকে আজ কি হ্যান্ডসাম লাগছে। ক্রাশ খেয়েছি। সাদে মুটি হচ্ছিস? ওই যে চোখ দিয়ে ছেলেদের গিলে গিলে খাস, দিন নাই রাত নাই ক্রাশ খাস, তার ফল। তুই অনেক বেশি কথা বলিস, কিন্তু হুর ভাবছে এরিসের কথা। দেখে তো মনে হচ্ছিল কিছু একটা হয়েছে। আর ক্যাম্পাসের দেওয়াল কেন টপকালো? বাসায় ঢুকতে ড্রয়িং রুমে দেখা মিলে অ্যারিসের বাসার সবাই। আজ তো মৃধার কলেজের অনুষ্ঠানে গিয়েছে। অ্যারিস ভাইয়া দেখে ধীর পায়ে উপরের দিকে উঠতে লাগে হুর। হঠাৎ করে অ্যারিস হুরের দিকে আগাতে আগাতে বলে, ভার্সিটিতে পড়তে যাচ্ছিস নাকি জাস্ট ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতে? কোনটা? ছেলেদের সাথে এত কিসের কথা? অনিক আমার ফ্রেন্ড, খুবই ভালো ফ্রেন্ড। ভালো ফ্রেন্ড নাকি বয়ফ্রেন্ড? যাই হোক, আপনাকে জবাব দিতে আমি বাধ্য না। বলেই যে না রুমে চলে আসবে, তখনই অ্যারিস হুরের হাত ধরে নিজের কাছে নিয়ে আসে আর চুলের মুঠি ধরে বলে, এটা তো নিজের বাড়ি না। যদি এমন কীর্তি করতে ভার্সিটিতে যাস তাহলে তোর ভার্সিটি যাওয়া বন্ধ করতে আমার 2 মিনিট লাগবে না। ফ্রেন্ডের মতো থাকবে। নেক্সট যদি ওই ছেলের সাথে তোর এমন চিপকে থাকতে দেখি তোকে মেরে ফেলবো, কারণ তোর জন্য আমি আমার বংশের নাম খারাপ হতে দিতে পারি না। মাইন্ড ইট। হুরের চোখ বেয়ে পানি পড়ছে, এটাই তার সম্বল। রাতে সবাই বাসায় চলে এসেছে অনেক আগে। রাত এখন 3টা বাজতে চলল। নিচে নামতে হয় পানির জন্য। তখনই দেখি এরিস ভাইয়া ঢুলতে ঢুলতে বাসায় ঢুকছে। বড় বাবা দেখলে খবর আছে, আর হাত থেকে রক্ত পড়ছে। তা দেখে দৌড়ে গেলাম তার কাছে। আমাকে দেখে চারপাশ দিয়ে ঘুরে বলে, হেই নূর, আমি না তোমার টুইন দেখতে পাচ্ছি অনেকগুলো, কি কিউট। বলে আমার গাল ধরতে আসলে তার হাতটা আমার ওড়না দিয়ে চেপে ধরে নিচেও রক্ত পড়ে ফ্লোর মেখে আছে। তাকে কোনো রকম তার রুমে নিয়ে আসলাম। বেডে বসিয়ে ফার্স্ট এড বক্স খুঁজতে লাগলাম, আর একটু পর পেয়েও গেলাম। পিছনে ঘুরতেই এরিস ভাইয়াকে দেখে অবাক হয়ে যাই। মানুষটা কি এক জায়গায় বসে থাকতে পারে না? হুর, তুমি কিছু খুঁজছো? হ্যাঁ, আপনার মাথা। হুর রেগে বলে। অ্যারিস হুরের কথা শুনে হাত দিয়ে নিজের মাথা ধরে বলে, কই, আমার মাথা তো আমার সাথেই। তুমি আসো, তোমাকে কিছু দেখাবো। কথাটা বলেই টেনে নিয়ে যায় তার ব্যালকনিতে। ব্যালকনিটা বেশ সুন্দর, সম্পূর্ণ কাচের। আকাশে উকি দিয়ে আছে থালার মতো একটা বড় চাঁদ। হুরকে নিয়ে নিচে বসে পড়ে অ্যারিস। অ্যারিস বক বক করেই যাচ্ছে, কি সব বলছে বোঝাও যাচ্ছে না। হুর ধীরে ধীরে অ্যারিসের হাতে ব্যান্ডেজ করে দেয়। যে না হুর উঠতে যাবে অমনি অ্যারিস হুরের ওড়না ধরে বলে, এখানে বসো। না, অনেক রাত হয়েছে, আমায় যেতে হবে। অ্যারিস দাঁড়িয়ে হুরের ঠোঁটে আঙ্গুল রেখে বলে। হুরের কেমন যেন লাগছে। অ্যারিসকে দেখে দৌড়ে নিচে চলে আসে। রক্ত পরিষ্কার করে পা বাড়ায় নিজের রুমের দিকে। আজ ভার্সিটি নেই, তাই বিকেলে হুর একটু একাই বের হয়েছে পার্কে। পার্কে তেমন কেউ নেই বললেই চলে। ব্যাস, ভালোই লাগছে।
দেখতে দেখতে কখন যে সন্ধে নেমে আসে সেদিকে হুরের খেয়াল নেই, গাড়িও নিয়ে আসেনি। ভয় করছে এখন। একটু আগাতেই হুর দেখে আদিব সহ আর বেশ কয়েকটা ছেলে সিগারেট টানছে আর কথা বলছে। আদিব এখানে। আদিব হুরকে দেখেই বলে, আরে হুর নাকি? এখানে কি করো? তা একা কেন বেবি? হুর কিচ্ছু না বলে আদিবকে পাশ কাটিয়ে চলে আসে। আদিব পেছন থেকে বলে, একা যেতে পারবে নাকি আমি আসবো? হুর কিচ্ছু না বলে একরকম দৌড়ে চলে যায় সেখান থেকে। আদিব তা দেখে বাঁকা হাসি দেয় আর আবারও আড্ডায় মন দেয়। একটা রিক্সাও নেই। হঠাৎ করে বাইকের আওয়াজে হুর পেছনে তাকিয়ে দেখে একটা ছেলে ডার্ক ব্ল্যাক কালারের একটা বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। হুরকে ধমকে সুরে বলে সে। হুর, তুমি এই সময় এখানে একা একা কি করো? হুর কণ্ঠ শুনে বুঝতে পারে এটা নীলাদ্র। একটু পার্কে এসেছিলাম। তা একা কেন? রাত হতে চললো। আচ্ছা চলো তোমাকে বাসায় দিয়ে আসি। হুর কথাও বাড়ায় না। কিছু সময়ের মধ্যেই হুর বাসায় পৌঁছে যায়। বাইক থেকে নামে আর তখনই বাইক নিয়ে বাসায় প্রবেশ করে আরিশ। হুরের দিকে এক পলক তাকিয়ে বাসায় চলে যায়। সারাদিনে আজ একবারও দেখা হয়নি তাদের। হুর ভয়ে ঢোক গিলে নীলাদ্রকে ধন্যবাদ দিয়ে বাসায় চলে আসে। যে না নিজের রুমে ঢুকতে যাবে, বাসায় ঢুকে ড্রয়িং রুমে কাউকে দেখতে না পেয়ে হুর সোজা নিজের রুমে চলে আসে আর দরজাটা লাগিয়ে দেয় যাতে অ্যারিশ না আসতে পারে। আর তখনই অ্যারিশ হুরের বারান্দা থেকে বেরিয়ে আসে আর বলে, হ্যাঁ ভালো করে লাগা, কেউ যেন না আসতে পারে। অ্যারিসের কণ্ঠ শুনে চমকে যায় হুর। পেছনে তাকিয়ে দেখে অ্যারিস দাঁড়িয়ে আছে। হুর বলে, আপনি এখানে কি করেন? অ্যারিস হুরের দিকে এগোতে আসতেই বলে, কেন? নীলাদ্রের থাকার কথা ছিল। নীলাদ্র কেন থাকবে? আর নীলাদ্র থাকলে আপনার মতো হুট করে যার রুম সে উপস্থিত নেই জেনেও কারো রুমে ঢুকতো না। অ্যারিস হুরের দিকে আগালে হুর দরজার সাথে চেপে দাঁড়ায় আর অ্যারিস নিজের দু হাত দরজার দুপাশে রেখে আলতো করে ফু দেয় হুরের মুখে। হুর মুখ ঘুরিয়ে বলে, কি করছেন? আর দূরে দাঁড়িয়ে কথা বলুন। অ্যারিস হুরের একদম কাছে চলে এসেছে। হুর হাত দিয়ে অ্যারিসকে থামিয়ে বলে, দূরে সরুন। অ্যারিস হুরের হাতটা খুব শক্তভাবেই ধরে বলে, কোথায় গিয়েছিলি ওর সাথে? আগে দূরে সরে দাঁড়ান, তারপর কথা বলুন। হুম, এভাবেই বলবি? পার্কে গিয়েছিলাম, গাড়ি নেইনি। সন্ধ্যা নেমে আসে, তখন নীলাদ্রের সাথে দেখা হয় আর নীলাদ্র আমাকে বাসায় পৌঁছে দেয়। কাহিনীতে কোনো রস কস নেই। হুর এবার অ্যারিসের হাতে কামড় বসিয়ে দেয় আর সাথে সাথে অ্যারিস হুরের হাত ছেড়ে দেয়। হুর বলে, ওর সাথে আমার লাভ স্টোরি চলছে না যে রসকসে ভরপুর কাহিনী শুনবেন। তোর কাহিনী পরে শুনবো, জঙ্গলি বিল্লি। আগে কামড় কেন দিলি সেটা বল। আপনাকে হাত ছাড়তে বলছি, ছাড়েননি কেন? তখনই অ্যারিসের মা হুরের দরজায় নক করে। হুর, কি রে, কখন ফিরলি? কাউকে কিছু বললিও না। কিছু কি হয়েছে মা? অ্যারিস বাঁকা হাসি দিয়ে হুরের কানে কানে বলে, এখন আম্মু তোকে আর আমাকে একসাথে যদি দেখে এক রুমে, তাও দরজা বন্ধ অবস্থায়, কি হবে রে? হুর অসহায় দৃষ্টিতে তাকায়। অ্যারিস কিছু বলতে যাবে তখনই হুর অ্যারিসের মুখে হাত দিয়ে চেপে ধরে আর বলে, মামুনি এমনি এখন পড়তে বসেছি, তুমি যাও, কিছু হয়নি, টেনশন নিও না। চা কফি কিছু খাবে? হ্যাঁ হ্যাঁ, তোমার হাতের মালাই চাটা করে দিবে? অ্যারিসের মা আচ্ছা বলে চলে যায়। অ্যারিসের মা যেতে অ্যারিস হুরের হাতে কামড় বসিয়ে দেয় আর সাথে সাথে হুর হাত সরিয়ে ফেলে। অ্যারিস বলে, রিভেঞ্জ ডান। হুরকে দরজার থেকে সরিয়ে রুম থেকে বেরিয়ে যায় অ্যারিস। আজ ড্রাইভার চাচু আসেনি, তাই হুরকে অ্যারিসের সাথেই যেতে হবে। নাস্তার টেবিলে হুরের বাবা বলে, এরিস বাবা, তুই আর হুর তো একই ভার্সিটিতে পড়িস, আর আজ আজিজুলও আসেনি, তো বলেছিলাম হুরকে সাথে নিয়ে যাস। অ্যারিস হুরের দিকে তাকিয়ে জুস খেতে খেতে বলে, একদিন ভার্সিটি না গেলে কিছু হবে না। না পাপা, আমি রিক্সা করে চলে যাব, সমস্যা নেই। কেন রে, একদিন ভার্সিটিতে না গেলে কেমন হয়? নাকি কোনো প্রেম টেম করিস? দেখ মা, মানুষের লাইফ গোছাতে সবচেয়ে বেশি কাজে আসে পড়ালেখা। আর এরিস, তুমি হুরকে নিয়ে যাবে তোমার সাথে? না না কাকাই, আমি একাই যেতে পারবো, রিক্সাতে কি এমন হবে? বাবা বুঝি না, যার যেইভাবে ইচ্ছে যাক, আমাদের কি? খাও তো, খাওয়ার সময় এত কথা ভালো লাগে না। তোর খেতে হবে না, এই শিক্ষা দিয়েছি তোকে? বাবার সাথে কিভাবে কথা বলতে হয় জানিস না? আমার খাওয়া হয়ে গিয়েছে, আমি বরং আসি। আর ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে।
হুরের মা উড়ে যাওয়ার পানে তাকিয়ে আছে। অ্যারিসের মা বলে, মেয়েটাকে খেতেও দিলি না তুই। মৃধা কিছু বলতে যাবে তার আগে অ্যারিস ধমক দিয়ে বলে, খাওয়ার সময় কথা ভালো লাগে না। বয়ফ্রেন্ডের গুণগান যে শুনতে সমস্যা হয় সেটা বলিস না কেন? কারে যে হেডফোন গুঁজে বয়ফ্রেন্ডের সাথে গুনগুন করছিস সেটা কিন্তু চোখে ঠিকই পড়ে। শুধু আজই দেখলাম খাবার টেবিলে ফোন ছাড়া। মৃধা, তোকে লাস্ট টাইম বলছি, আদিবের থেকে দূরে থাকবি। তোমাদের আদরের মেয়েকে জিজ্ঞেস করে নাও। আর তোকে যদি আমি ওর সাথে আরেকবার দেখি তাহলে তো বুঝিসই। বলে খাবার টেবিল ছেড়ে বেরিয়ে যায়। সবাই মৃধাকে ইচ্ছে মতো বকছে। অ্যারিসের মা মৃধার কাছ থেকে ফোনটা নিয়ে নেয় আর বাইরের কলেজ যাওয়াটাও বন্ধ করে দেয়। মৃধা রাগে ফুঁসছে, হুরের চোখের পানি চিকচিক করছে। রিক্সার জন্য সে কখন থেকে দাঁড়িয়ে আছে, ভাগ্যটাই খারাপ তার। শেষে না পেরে কেঁদেই দেয় আর হাঁটতে লাগে। হঠাৎ করে হুরের সামনে একটা বাইক থামে। হুর তাকিয়ে দেখে অ্যারিস। অ্যারিস বলে, বাইকে ওঠ। হুর কিচ্ছু না বলে অ্যারিসকে পাশ কাটিয়ে চলে আসে। অ্যারিস বাইক আবারও হুরের সামনে থামিয়ে বলে, দেখ, ছোট বাবা আর বাবা বলেছে তোকে নিয়ে যেতে, নয়তো আমারও কোনো ইচ্ছে নেই। যাব না আপনার সাথে, লাগবে না। অ্যারিস বাইক থেকে নেমে হুরকে সোজা কোলে তুলে নেয় আর বসিয়ে দেয় বাইকে। হেলমেটও পরিয়ে বলে, এক কথা বারবার বলতে ভালো লাগে না, আর চুপচাপ বস। হুরও কথা বাড়ায় না, অ্যারিসের সাথে ভার্সিটি চলে আসে। আর বাইক থেকে নেমে কিছু না বলেই চলে যায় ভার্সিটির ভেতর। অ্যারিস বলে, অকৃতজ্ঞ প্রাণী একটা। প্রতিদিন তো ঠিকই ড্রাইভার চাচুকে ধন্যবাদ দেয়, আমাকে দিলে কি এমন হবে? ফালতু একটা। কিরে, কি এমন বকবক করছিস? তোর বিয়ের মন্ত্র পড়ছি। আবির হাহা করে হেসে দেয় আর বলে, তুই পণ্ডিতের কাজ কবে থেকে শুরু করলি? নাক বরাবর একটা খুশি দিব, সোজা গিয়ে পড়বি তিথির কোলে। আবির তিথির কথা শুনে কাশি উঠে যায় আর বলে, শালা, ওর কথা বলিস না, ক্লাসে চল। ভার্সিটিতে ঢুকতেই দেখা হয় হুরের নীলাদ্রির সাথে। নীলাদ্র হুরকে দেখেই বলে, হুরপরি, হ্যাঁ ভাইয়া বলুন। আজ ফ্রি আছো? না, হুর সবসময় দামি। হুর সবার জন্য না, চল তো হুর। হুর, ওহি আর তিথি উপরে ক্লাসের দিকে যাচ্ছে। তখনই একটা অচেনা নম্বর থেকে মেসেজ আসে হুরের ফোনে। আজকের মেসেজটা দেখে হুরের মনে কৌতূহল জাগছে। কে? মেসেজে লেখা, হুর পড়ি, ডাকার অধিকার একান্তই আমার। অন্য কেউ বলবে তো তার খবর আছে। আর 5 মিনিটের মধ্যে হলরুমে না আসলে সোজা ক্লাস থেকে তুলে নিয়ে আসতে 2 মিনিট ভাববো না। হুর, ওহি আর তিথিকে যেতে বলে নিজের হলরুমের দিকে যাচ্ছে। আর ভাবছে, কে এই ব্যক্তি? হলরুমে তেমন কেউ আসেও না, তাই ভয় লাগছে। একটু দূরে যেতেই হলরুমের দেয়ালের সাথে লেগে আছে হুর, আর তাকে দুদিক থেকে 2 হাত দিয়ে আবদ্ধ করে দাঁড়িয়ে আছে সে অজানা ব্যক্তি। ব্রাউন টি শার্ট, মুখটা সাদা রুমালে ঢাকা, নীল রঙের চোখ জোড়া যেন অনেক কিছুই বলছে। হুরের কানে কানে ব্যক্তিটা বলে, হুরপুরি, তুমি একান্তই আমার। এই শ্যামলতার চোখের কোণের সেই কালো কাজল, চোখের একটা জল, ঠোঁটের কোণে সেই মিষ্টি হাসির মালিকটাও একান্তই আমার। জানো তো, তোমার এই বাদামি রঙের চুলগুলো হাওয়াতে এলোমেলো হয়ে তোমাকে স্পর্শ করে, খুব হিংসে হয় আমার। তোমার একটা চোখের সেই ঘন ঘন পাপড়িগুলো আমাকে প্রতিনিয়ত জ্বালিয়ে মারে। তুমি মানুষটা একান্তই আমার, আর সেখানে নীলাদ্র তোমাকে হুরপরি কেন বলবে? হুর জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, যার যেটা ইচ্ছে হবে সে সেটা ডাকবে। আর আমি কোনো বস্তু না। আপনি যেভাবে বলছেন মনে হচ্ছে আমি একটা বস্তু। আর কে আপনি? তুমি কোনো বস্তু না, তুমি এমন একটা মানুষ যে যে কোনো মানুষের মন এলোমেলো করে দিতে পারে। বলে রুমালের উপরে হুরের কপালে ঠোঁট ছোঁয় আর বলে, আমার হুরপরির সাথে একদিন শুরু হবে আমাদের ভালোবাসার নতুন প্রণয়। বলেই চলে যেতে চাইলে হুর ছেলেটার হাত আঁকড়ে ধরে। ছেলেটা পেছনে তাকিয়ে বলে, সেদিনের মতো আজও আক্রমণ করবে? কি দরকার বলো? সময় হোক, আমি নিজে দাঁড়াবো তোমার সামনে। আজ আসি। বলে হুরের হাত ছাড়িয়ে চলে যায়। হুরের হুশ আসে ফোনের রিংটোনে, দেখে ওহি কল করেছে। ক্লাস শুরু হতে আর 5 মিনিট বাকি। হুর এসব বাদ দিয়ে তাড়াতাড়ি করে উপরের দিকে যায়। ক্লাস শেষ করে ওহি, তিথি আর হুর ক্যান্টিনের দিকে যাচ্ছে। হুর ভাবছে কিছুদিন যাব তার সাথে এসব কি হচ্ছে, কিন্তু হঠাৎ করে ক্যান্টিন থেকে কলার ধরে আদিবকে টানতে টানতে নিয়ে আসছে আরিশ। অন্যদিকে আবির আর আকাশের হাতে হকি স্টিক, সাথে ওদের গ্যাংয়ের অনেকেই।
মাঠে ফেলে আরও কোনো থামাথামি নেই। অ্যারিশ এলো পাথারি মারতে লাগলো আকাশের হাত থেকে হকি স্টিক নিয়ে। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। হুট তাড়াতাড়ি করে গিয়ে অ্যারিশকে ধরে বলে, কি হচ্ছে? এভাবে মারছেন কেন ওনাকে? কি করেছেন উনি? অ্যারিশ রাগে ফুঁসছে। হুরকে ধাক্কা দিয়ে একদিকে সরিয়ে বলে, তোর কি লাগে তোর? কিছু না লাগুক, কিন্তু একজনের গায়ে হাত তোলার অধিকার আপনার নেই। অ্যারিশ হকিটা জোরের নিচে ফেলে হুরের দিকে আগাতে লাগে। হুর তা দেখে দুপা পিছিয়ে যায়। অ্যারিশ বলে, আমার বোন সহ আরও কতগুলো মেয়ের জীবন নষ্ট করেছে, তার কোনো হিসেব আছে? আর শুনলাম তোকেও নাকি প্রপোজ করেছে, একসেপ্ট করেছিস নাকি? এত ভালোবাসা কেন? অপরদিকে আবির আর আকাশ ইচ্ছে মতো মারছে আদিবকে। ক্যাম্পাসে শুধু অ্যারিশের আর মারের আওয়াজ শোনা যাচ্ছে। সবাই চুপ, কারো মুখে কথা নেই। ওই কিছু বলতে চাইলে তিথি বারণ করে। আর হুর বলে, ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই, আপনার যা ইচ্ছে করুন। অ্যারিশ এক পলক হুরের দিকে তাকিয়ে পিছিয়ে যায়। আর এই এক নজর মানেই আর কেউ না বুঝলেও হুর ঠিকই বুঝতে পেরেছে এটার মানে খুব সোজা। তোকে আমি পরে দেখে নিচ্ছি। ওহি হুরের হাত ধরে বলে, চল এখান থেকে। তিথি আর ওহি বকবক করে যাচ্ছে। তাদের কেন্দ্রবিন্দু হচ্ছে অ্যারিশ, আকাশ আর আবির। অপরদিকে ভয়ে শেষ হুর। সেই কখন থেকে অপেক্ষা করছে অ্যারিশের জন্য হুর। বাইকটা অবধি দেখা যাচ্ছে না, চলে গেছে নাকি? একটু আগেই তো দেখা মিললেও এরিশের মাথায় ব্যান্ডেজ, ঠোঁটের কোণে রক্ত জমে আছে। বাইক নিয়ে এসে হুরকে উদ্দেশ্য করেই বলে, জলদি ওঠ, তোকে বাসায় দিয়ে আবার আসতে হবে। ব্যথা পেলেন কিভাবে? আপনার সমস্যা হলে থাক, যান আপনি। অ্যারির সাথে সাথেই রাগে সত্যি সত্যি চলে যায়। আদিবকে তখন মারার পর আদিব আবারও আসে তার দলবল নিয়ে, পেছন থেকে অ্যারিশকে আঘাত করে। কিন্তু অ্যারিশ, আকাশ, আবির আরো অনেকে তাদের সাথে পেরে ওঠেনি। আর সেই রাগই ছাড়ছে অ্যারিশ হুরের উপর। বাসায় ফিরে নিজের রুমে ফ্রেশ হয়ে বসেছে হুর। সাথে মেসেজ আসে অনেক, আজকে ভার্সিটিও আসেনি। অনেকের মেসেজ দেখে হুর কল দেয়। অনেক কল রিসিভ করে একদম কেঁদে দেয় আর বলে, দোস্ত একটু হেল্প করবি? কেন, কি হয়েছে? এমন লাগছে কেন তোর কণ্ঠ? আর ভার্সিটি এলি না? সকালে বাবা বাজার থেকে আসার সময় অ্যাক্সিডেন্ট হয়। এখন ডক্টর বলেছে অপারেশন করতে হবে, নয়তো বাবাকে বাঁচানো যাবে না। মাও ভেঙে পড়েছে, শুধু 50,000 টাকা হলেই হয়ে যায়। একটু হেল্প কর না। আচ্ছা আচ্ছা, তুই শান্ত হ, আমি দেখছি। হুর ধীর পায়ে নিজের বাবার রুমের দিকে যাবে। তখনই দেখে সবাই একসাথে বসে বসে নিচে গল্প করছে, সাথে আরিশও আছে। হুর গিয়ে তার বাবাইকে বলে, বাবাই, আমার 50,000 টাকা লাগবে আর্জেন্ট। ক্যান্ডি মুখ পুরি কি করবি? আবার এতগুলো টাকা দিয়ে? সবই তো পাচ্ছিস। হুরের বাবা হালকা জোর গলায় বলে, মা, এখানে বাবা মেয়ের কথা হচ্ছে, তুমি কথা না বলেই খুশি হব। এতগুলো টাকা দিয়ে কি করবে তুমি? আমার লাগবে একটা ফোন কিনবো তাই। এই ব্যাপার? হুরের কাকাই আর বাবাই মিলে হুরকে টাকা দিয়ে দেয়। হুর ধন্যবাদ বলে ফোন নিয়ে অনেককে তাদের বাসার সামনের পার্কে আসতে বলে। সবাই হুরের কথা বিশ্বাস করলো, অ্যারিশের হয়নি। হুর তাড়াতাড়ি ব্যাগ নিয়ে বেরিয়ে যায়। অ্যারিশ সেটা দেখে হুরের পিছু পিছু যায়। দেখে হুর অনেককে টাকা দিচ্ছে, সেটা থেকে হাততালি দিয়ে অ্যারিশ বলে, বাহ বাহ, ফোন কেনার নাম করে বয়ফ্রেন্ডকে টাকা দিচ্ছিস? ভাই আপনি যা ভাবছেন তেমনটা না। অনেক তুই যা, নয়তো লেট হয়ে যাবে। যা। অনেক টাকাগুলো নিয়ে চলে গেলে হুর কিছু বলতে যাবে তার আগে চর বসিয়ে দেয় অ্যারিশ হুরের গাল আর বলে, বাবাই আর কাকাইকে মিথ্যা কথা বললেও আমাকে বলে পার পাবি না। বলেছিলাম না তোকে ওর থেকে দূরে থাকতে? বাসায় চল আগে। বলেই হুরের হাত ধরে টানতে টানতে বাসায় নিয়ে আসে। হুরকে এভাবে নিয়ে আসাতে দেখে হুরের কাকাই বলে, কি হয়েছে? এভাবে ওকে কোথায় থেকে নিয়ে আসছিস? মাত্রই না বের হলো, আর হুর কান্না করছে কেন? অ্যারিশ রাগে চিৎকার দিয়ে বল, সব তোমাদের আদরের নমুনা। বয়ফ্রেন্ডের সাথে দেখা করে টাকা দিতে গিয়েছিল। সকালে তো আমাকে বললে, এখন দেখিস, আমার পরিবারের মান ইজ্জত ডুবাতে এসেছে এই মুখ পুরি। এই টাকাগুলি কি তোর বাপের? সবাই চুপ। হুর মামুনি, কি হয়েছে সত্যি করে বলো। হুরের মা এসে হুরের হাত ধরে একপাশে টেনে নিয়ে বলে, কি শুরু করেছো তুমি? এইসবের মানে কি? অ্যারিশের মা এসে হুরের মাকে ধমক দিয়ে বলে, অনেক হয়েছে, আমাকে তো একটু বলতে দিবে। হ্যাঁ, আমি অনেকের সাথে দেখা করতে গিয়েছিলাম, টাকাও দিয়েছি, কিন্তু সেটা ওর প্রয়োজন ছিল। ওর বাবা অ্যাক্সিডেন্ট হয়েছে, টাকার প্রয়োজন ছিল তাই দিয়েছি। আর ও আমাকে দিয়ে
দিত টাকাটা আমি জানি, তাই বলেছি আমার লাগবে। হ্যাঁ জানি সত্যি বললে হয়তো সমস্যা হতো না, তার জন্য সরি। আর এই বাড়িতে কেন পড়ে আছি জানতে চাও? শুধু একটা পরিবারের জন্য, নিজের মায়ের একটু ভালোবাসা পাওয়ার জন্য। টাকা পয়সার কথা আসলে আমার বাবা আমার জন্য যা রেখে গিয়েছে অনেক। আমাকে নিয়ে এত সমস্যা, তাহলে আমিই চলে যাচ্ছি। বলে বাসা থেকে বেরিয়ে যায় হুর। অ্যারিস তো স্তব্ধ হয়ে আছে। অ্যারিসের মা অ্যারিসকে একটা থাপ্পড় লাগিয়ে বল, তোরা ভাই বোন আমাকে শান্তি দিবি না, তোদের জন্য মেয়েটা এভাবে বেরিয়ে গেল। অ্যারিস কাউকে কিছু না বলে দৌড়ে বাইরে চলে যায় হুরকে খুঁজতে। সাথে সাথে বের হয় হুরের বাবা চাচাও। অন্ধকার হয়ে এসেছে। রাস্তার পাশের ল্যাম্পের আলোয় হাঁটছে হুর, আর ভাবছে সে এখন কোথায় যাবে। আর যাই হোক ওই বাড়িতে আর ফিরবে না। চোখের কোণে জমেছে একরাশ অভিমান আর জল। সামনে যেতেই দেখা মিলে একটা ছোট্ট চা বিস্কিটের দোকান। সেখানে একটা 5-6 বছরের বাচ্চাকে তার মা বকছে। এত সন্ধ্যা করে বাসায় ফিরেছে তাই। হুর সেদিকে অপলক তাকিয়ে নিজের মতো হাঁটতে লাগে। বেশি দূর হয়নি বাসা থেকে বের হয়েছে, হয়তো মিনিট 4-5 হবে। পৃথিবীর নিয়মগুলো কেমন অদ্ভুত তাই না? সে নিয়মগুলো আরেক নিয়মের সাথে বাঁধা। যে জিনিসটা তুমি খুব করে চাইবে সেটা তুমি কখনোই পাবে না। হুরের ক্ষেত্রেও তাই। হুর তো এত কিছুর বিনিময়ে একটা সুন্দর পরিবার চেয়েছিল। কিছু দূর যেতেই দৌড়ে এসে হুরকে কেউ ধরে। অন্ধকারে আচমকা এমন হওয়াতে হুর অনেকটাই ভয় পেয়ে যায়। তাড়াতাড়ি করে সে ব্যক্তির থেকে নিজেকে ছাড়িয়ে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় তাকে। লাইটের আলোতে হুর তাকিয়ে দেখে অ্যারিস। অ্যারিসকে দেখে হুর দৌড় দেয়, কারণ সে আর ওই বাড়িতে যাবে না। অ্যারিসও হুরের পিছু পিছু দৌড়ে। অ্যারিস বলছে, এই হুর দাঁড়া, হুর থামতে বলছি। না, আমি যাব না আপনার সাথে। থাকুন আপনারা সুখে, আমার মতো অশান্তিকে আর দেখতে হবে না, চলে যান। ভালো মতো বলছি থামতে, আমি ধরলে খবর আছে। হুর থেমে যায় আর অ্যারিসের দিকে তাকিয়ে বলে, কি করবেন, কি করবেন আপনি? ভয় পাই আমি আপনাকে? জাস্ট সম্মান করি, নয়তো আপনার প্রতিটা কথার জবাব আমার কাছে আছে। বিড়াল থেকে বাঘিনী। যা ইচ্ছে তাই আমি। যান, আমার পিছু কেন এসেছেন? বাসায় চল, তারপর কথা হবে। হুর অ্যারিসকে তার হাত ছাড়ার জন্য বলছে। ছাড়ুন আমাকে, আমি থাকবো না আপনাদের সাথে। এদিকে অ্যারিস হুরকে একটানে নিজের কাছে এনে তার বাহুডোরে আবদ্ধ করে ফেলে। হুর তখনও নিজেকে ছাড়াতে ব্যস্ত। হঠাৎ করে অ্যারিসের দিকে তাকিয়ে হুর চুপ করে যায়। খুব শান্ত কণ্ঠে হুর বলে, ছাড়ুন আমাকে। এরিস হুরের চোখের দিকে তাকিয়ে বলে, না। হুর এবার মাথা নিচু করে কেঁদে দেয়। হুর বলে, ছাড়ুন, আমি চলে যাব। অ্যারিস খুব ধীর কণ্ঠে বলে, সরি। হুর তখনও কাঁদছে। অ্যারিস হুরের মাথার সাথে নিজের মাথা লাগিয়ে বলে, সরি বলেছি তো, আর কাঁদে না, বাসায় চল। আমি যাব না। অ্যারিস কিছু বলতে যাবে, তখনই অ্যারিসের বাবা আর হুরের বাবা গাড়ি নিয়ে চলে আসে। অ্যারিস হুরের বাবাকে দেখে বলে, চাচু, তোমার মেয়ে বাসায় যাবে না, আমাকে দেখে দৌড় দিয়েছে, তাই ধরে রেখেছি। হুরের বাবা গাড়ি থেকে নামে আর অ্যারিস ও হুরকে ছেড়ে দেয়। হুরের বাবা গাড়ি থেকে নামে, হুরের মাথায় হাত বুলিয়ে বুঝিয়ে বাসায় নিয়ে আসে। হুরকে দেখে অ্যারিসের মা ছুটে আসে আর হুরের মাথায় হাত বুলিয়ে দেয়। পাজি মেয়ে, জানিস কতটা ভয় পেয়ে গিয়েছিলাম। এত রাগ কিসের? হুরের মা দূরে এক কোণে হুরের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। হুরের দিদুন বলে, এত রাগ কেন? মেয়েদের এত রাগ থাকতে নেই। এত বড় মেয়ের কাণ্ড দেখ, বুদ্ধি নাই। বলে নিজের মতো পান চিবোতে লাগে। হুর কাউকে কিচ্ছু না বলে তার মার দিকে এক পলক তাকিয়ে নিজের রুমে চলে যায়। আর অ্যারিসের মা অ্যারিসকে উদ্দেশ্য করে বলে, তোকে যদি আর কোনোদিন হুরের সাথে লাগতে দেখেছি তো দেখিস। আজকে তোমার জন্য আমার মেয়ে এমন কাজ করেছে। যদি আমার আর আমার মেয়ের থেকে কারো সমস্যা হলে সে বাসা থেকে বেরিয়ে যেতে পারো, সেটা এবার যেই হোক না কেন। আর আজকের পর যাকে দেখব হুরের সাথে খারাপ ব্যবহার করতে, তার খবর আছে। হুরও আমাদের পরিবারের একজন, আমাদের পরিবারেরই মেয়ে। আর এরিস, তোকেও বলছি, ফ্রিদার আম্মু 2 কাপ চা করে দাও, মাথা ধরেছে। বলেই অ্যারিসের বাবা হুরের বাবা চলে যায়। অপরদিকে নিজের রুম থেকে বেরিয়ে সোজা ছাদে চলে আসে হুর। দিন শেষে এখানেই ফিরতে হলো। সে যে বাধ্য, কারণ কোনোখানেই তো তার যাওয়ার জায়গা নেই। ঠান্ডা ঠান্ডা একটা আমেজ। হুর চুপচাপ নিজের মতো দোলনায় গিয়ে বসে পড়ে। চোখ দুটো আজ খুব ক্লান্ত, চোখগুলো বুজে ফেলে হুর।
ইচ্ছে করছে না আর এই আলোটা একটু অন্ধকার হলে ভালোই হয়। তাই আবারও উঠে ছাদের লাইটগুলো অফ করতে যাবে। তখনই হুর দেখে অ্যারিশ ছাদে এক সাইডে দাঁড়িয়ে সিগারেট টানছে। এর জন্যই হয়তো ছাদের লাইট অন। অ্যারিশ পেছনে তাকিয়ে দেখে হুরকে দেখে অ্যারিশ সিগারেটটা ফেলে দেয় আর বলে, তুই এখন এখানে? হুর অ্যারিশের কোনো কথার জবাব না দিয়ে নিচে চলে আসে। আসলে সত্যি কথা বলতে বর্তমানে অ্যারিশের সাথে কোনো ভেজাল করতে চাচ্ছে না হুর। রুমে এসে গায়ে চাদর টেনে নিয়ে শুয়ে পড়ে, লাইটটা অফ করে দেয়। অনেকটা সময় বেরিয়ে গেছে। হঠাৎ করে হুরের রুমে আসে কেউ। হুরের মা এসেছে। এসেই দেখে হুর ঘুমিয়ে গেছে। লাইটের আলোর কারণে এতে হুরের একটু সমস্যা হয় আর অন্য পাশে ঘুরে ঘুমিয়ে পড়ে। হুরের মা হুরের পাশে বসে গায়ের চাদরটা ভালো মতো টেনে দেয়, তারপর কপালে চুমু দিয়ে মাথায় হাত বুলিয়ে দেয়। হুরের বাবা তখন তার রুমের দিকে যাচ্ছিল। হুরের মাকে দেখে থমকে যায়। মামাকে দেখে একগাল হেসে এসে চলে যায়। কিছু সময় পর হুরের মাও রুমের লাইট অফ করে চলে যায়। সকাল সকাল আজ আর নাস্তার টেবিলে আসেনি হুর। হুর তার বাবা আর কাকাইকে বিদায় দিয়ে সোজা ভার্সিটির জন্য বেরিয়ে যায়। অ্যারিশের মা কিছু মুখে দিতে বললে হুর বলে সে ক্যান্টিন থেকে কিছু খেয়ে নিবে। কেউ কিছু বলে না। ভার্সিটি পৌঁছেই সোজা লাইব্রেরিতে চলে আসে। খাওয়ার আর ইচ্ছে নেই। আর নিজের মতো একটা বই খুঁজতে পড়তে লাগে হুর। তখনই ওই হিসে চেয়ার টেনে বসে পড়ে হুরের পাশে। হুর এক পলক তাকিয়ে আবারও মন দেয় নিজের পড়ায়। হুরকে দেখে ওহি বলে, আর কিছুদিন পর চশমা নিতে হবে। ভাই তোর ফোন আছে নাকি? ফোন চালা না, এত বই কেন? অনেক ঠিকই বলে তুই অ্যাবনর্মাল হয়ে যাচ্ছিস। আচ্ছা 2 দিন যাবৎ অনেক আসছে না কেন? ওর বাবা অ্যাক্সিডেন্ট হয়েছে। তিথি কোথায়? কি বলিস? কবে? কিভাবে? কালকে বলেছে দেখতে যাবি আঙ্কেলকে। আচ্ছা আগে তিথি আসুক, কিভাবে কি হলো এটা বল। তারপর হুর ওহিকে সব বলে। তিথি আসলেই তিনজন বেরিয়ে পড়ে হসপিটালের উদ্দেশ্যে। ওহি কিছু ফল কিনে নেয়। হুর আজ প্রতিদিনের তুলনায় খুবই কম কথা বলছে। হসপিটালে গিয়ে অনিককে ফোন দিতে অনেক নিচে আসে আর হুরকে দেখে খুশিতে হাত ধরে বলে, দোস্ত তোর জন্য বাবা ঠিক হয়েছে, ধন্যবাদ। হুর নিজের হাত অনিকের থেকে ছাড়িয়ে বলে, আগে আঙ্কেলের সাথে দেখা করব চল। অনিকের বাবাকে দেখে সে ভার্সিটি শেষ করে দাঁড়িয়ে আছে হুর। একটু পর নাকি ড্রাইভার চাচু আসবে। তখনই পেছন থেকে কেউ হুরের চোখ বাঁধে। ভার্সিটি শেষ করে দাঁড়িয়ে আছে হুর। 4:30 বাজে। একটু পর নাকি ড্রাইভার চাচু আসবে। তখনই পেছন থেকে কেউ হুরের চোখ বাঁধে। হুর কিছু বলতে যাবে তখনই তার কানের কাছে মুখ এনে হালকা করে বলে, আমি হুর পাখি, ভয় পেও না। হুর রুমালটা খোলার চেষ্টা করতে করতে বলে, কে আপনি? আপনাকে আমি চিনি না, ছাড়ুন আমাকে, নয়তো আমি চিৎকার করব। হুর আর কিছু বলতে যাবে তখনই সে অচেনা ব্যক্তি তাকে কোলে তুলে নিয়ে কারে বসিয়ে দেয় আর হাতটা বেঁধে দেয়। হুর বলে, এই ছাড়ুন আমাকে, আপনি কি মেয়ে পাচারের কাজে যুক্ত? ব্যক্তিটা কিছু না বলে কারের ডোরটা লাগিয়ে ড্রাইভিং সিটে বসে পড়ে। কেউ আছো? হেল্প! ব্যক্তিটা কার স্টার্ট করে বলে, দেখো হুর, অযথা নিজের এনার্জি লস্ট করে লাভ নেই, কারণ তোমার আওয়াজ আমি ছাড়া আর কেউ শুনতে পাবে না। তার থেকে ভালো তুমি চুপ থাকো আর গান শোনো। হুর বক বক করেই যাচ্ছে। তাকে নিয়ে কোথায় যাচ্ছে কে এসে। শেষে একটা বিরক্ত হয়ে ললিপপ থেকে খোসা ছাড়িয়ে হুরের মুখে দিয়ে দেয়। চমকা এমন হতে হুর চমকে যায়। কিন্তু যখন বুঝতে পারে এটা ললিপপ তখন হুর বলে, বাচ্চাদের মতো আমাকে চকলেট খাইয়ে সেন্সলেস করে পাচার করে দিবেন? দেখুন আমি আপনার কি ক্ষতি করেছি বলুন। তখনই লোকটা আরেকটা ললিপপ হুরের মুখে পুরে দেয়। হুর বেচারি এখন কথা বলতে পারছে না, করছে। ব্যক্তিটা বিরক্ত হয়ে বলে, তুমি এত বকবক করে কেন? কখনোই তো দেখিনি এত বকবক করতে। চুপ থাকতে পারো না? অপরদিকে বিরক্তি চরম পর্যায়ে অবস্থান করছে হুর। মুখটা ব্যথা হয়ে গেছে। ঘন্টা 2 পর যখন কারটা স্টপ হয় তখন আবার হুরকে সে কোলে তুলে নেয়। সারা রাস্তায় হুর আর একটা কথাও বলেনি। একটু পরেই হুরকে কোলে নিয়ে হাঁটতে লাগে। বেশ কিছু সময় পার হওয়ার পর হুরকে নামিয়ে দেয় আর হাতের বাঁধন খুলে দিয়ে দূরে আড়ালে চলে যায়। হুর কারো আওয়াজ না পেয়ে ভয়ে ভয়ে চোখ খুলে আশেপাশে কাউকে না দেখে ভয় পেয়ে যায়। ভয়টা আরো বেশি হয় যখন আচমকা আওয়াজ শোনা যায়। আকাশের দিকে তাকিয়ে হুর দেখে আতশবাজি ফুটছে আর খুব সুন্দর করে লেখা, হ্যাপি বার্থডে হুরপরি। হুর তো অবাক, সে তো ভুলেই গেছিল আজ তার বার্থডে। সন্ধ্যার সময় হালকা অন্ধকার, তার মাঝে অমনোমুগ্ধকর পরিবেশ।
আশেপাশে তখন হাজারো জোনাকি পোকার আনাগোনা। হুর নিজের হাত দিয়ে কয়েকটা জোনাকি পোকা আবদ্ধ করে নেয়। তখনই কেউ একজন হুরের পেছন থেকে গলায় একটা চেন পরিয়ে দেয়। হুর পেছনে ফিরে দেখে সেই লোকটা। সে খুব সুন্দর করেই বলে, আজকের দিনটা তোমার ছিল আর তুমি ভুলে গিয়েছো, কিন্তু আমি ভুলিনি। হ্যাপি বার্থডে হুর, আমার হুর। হুরের চোখের কোণে পানি। এতটা তার জন্য কেউ করেনি। হুর বলে, আমি জানি না আপনি কে, আমার কি হন, আমার ব্যাপারে এতটা কিভাবে জানেন, কিন্তু এতটা করার জন্য ধন্যবাদ। আমি সত্যি ভুলে গিয়েছিলাম। ছেলেটা হুরের চোখের পানি মুছে বলে, হুম, কাঁদবে না। আর শোনো, রাত হয়ে গিয়েছে, বাসায় ফিরতে হবে তো তোমার। সবাই টেনশন করবে। কেকটা না হয় তোমার নেক্সট বার্থডেতে একসাথে কাটলাম। চলো এখন। হুরো কিছু বলে না। কেন যেন খুব ইচ্ছে করছে মানুষটাকে বিশ্বাস করতে। ছেলেটা আবারও হুরের চোখ বেঁধে দিয়ে বলে, এখন তোমাকে সত্যি সত্যি পাচার করে দিব তোমার বাসা লোকের কাছে। আর দেখো, এই হাতাহাতি করো না, নয়তো আবার ওইভাবে রেখে দিব। হুর কিচ্ছু বলে না, চুপচাপ তার সাথে গিয়ে বসে। বাসার ঠিক একটু আগেই হুরকে তার কাছে নামিয়ে দেয়। আর কিছু না বলে কার নিয়ে চলে যায়। হুর পেছনে তাকিয়ে দেখে কারটা অনেক দূর চলে গেছে। রাত অনেক হয়েছে। হুর ভাবছে বাসায় গিয়ে কাকে কি জবাব দিবে। বাসায় ফিরতেই সম্পূর্ণ বাসা ফাঁকা, কেউ নেই। তখনই ওহি আর তিথি বেরিয়ে আসে হ্যাপি বার্থডে বলতে বলতে। অ্যারিসের মা আসে কেক নিয়ে। হুরের বাবা, কাকাই, হুরের মা সবাই মিলে কেক কাটে। হুর সবাইকে খাইয়ে দিলেও হুরের মাকে দেয় না। হুরের মা নিজে কেক কেটে হুরকে খাইয়ে দেয়। তখন হুরও একটু দেয়। মৃধা আর হুরের ছোট বোন এসে বলে, উফ, এত চিৎকার কেন করছো? হুর তার ছোট বোন আলাইনাকে ডেকে বলে, আলাইনা, আপ্পির কাছে আসো। না, মৃদা আপু বলেছে তোমার কাছে আসলে তুমি আমাকে মারবে। সবাই মৃধার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। হুর বলে, কিছু বলবো না, আসো না একটু। আলাইনা হুরের কাছে গেলে হুর আলাইনাকে কেক খাইয়ে চুমু দিয়ে বলে, এইবার যাও। আলাইনাও কি মনে করে হুরকে চুমু দিয়ে হ্যাপি বার্থডে বলে চলে যায়। মৃধা রেগে অনেক আগে চলে গেছে হুরের দিদুন নিজের রুমে। হুর দরজার দিকে তাকিয়ে দেখে অ্যারিস আসছে। অ্যারিসের মা বলে, অ্যারিস, এখানে আয়, আজ হুরের বার্থডে। অ্যারিস হুরকে দেখে বলে, এত আদিক্ষেতার কি আছে আজব? আজকে তো আর ওর একার বার্থডে না। আর অ্যারিস চলে যায়। হুর জানতো এমনটাই কিছু হবে, তাই আর কিছু বলে না। অ্যারিসকে তার কাকাই কিছু বলতে চাইলে হুর বলে বাদ দিতে। পরে সবাই হুরকে বিদায় দিয়ে চলে যায়। হুর নিজের রুমে এসে দেখে অ্যারিস বসে আছে আর হুরের দিকে তাকিয়ে আছে। হুর ধীর পায়ে এগিয়ে আসে অ্যারিসের দিকে। অ্যারিসকে দেখে বলে, আপনি এইখানে? কেন, নিষেধ নাকি? আর বাসায় ফিরতে লেট হলো কেন? ড্রেসও চেঞ্জ করিসনি, কাঁধে ব্যাগ, আবার বার্থডে। বয়ফ্রেন্ডের সাথে বার্থডে সেলিব্রেট করেছিস? সমস্যা কি আপনার? যখন তখন আমার রুমে কি করেন? এই রুমে আমি হীরামুক্ত রেখে গিয়েছি, তাই আসি। তোর সমস্যা? বাসাটা কিন্তু আমার, শুধু রুমটায় তুই থাকিস। বাসাটা আপনার না, বাবাই আর কাকাইয়ের। আপনি এটা বলেন এখানে কেন এসেছেন? আর আপনিও তো বাইরে ছিলেন, একই ড্রেস জিএফ এর সাথে ছিলেন নাকি ডেটে? অ্যারিস দাঁড়িয়ে যায় আর হুরের দিকে আগাতে আগাতে বলে, আমার বিল্লি আমাকেই মিয়াও। এই, আপনি আগাবেন না। ভয় লাগে? হুর কিছু বলতে যাবে, তখনই অ্যারিস সিটি বাজাতে বাজাতে চলে যায়। আবারও কি মনে করে ফিরে আসে। দেখে টেবিলের উপর ফলের ঝুড়ি রাখা। অ্যারিস এসে সেখান থেকে একটা আপেল নিয়ে খেতে খেতে বলে, এই নে, এখানে যেই সব ফল রাখা আছে এগুলো তোর বার্থডে গিফট আমার তরফ থেকে। হুর ফলের ঝুড়িটা অ্যারিসের হাতে ধরিয়ে দিয়ে বলে, যান, আপনাকে গিফট করে দিলাম, কিন্তু প্লিজ যান। আমার থাকার ইচ্ছেও নেই। ভালো কথা, তোর বান্ধবী তিথির ফোন নাম্বারটা লাগবে। কেন লাইক করেন? তাতে তোর কি? তোর তো নীলাদ্র আছে। হুর অ্যারিসকে রুম থেকে বের করে মুখের উপর দরজা লাগিয়ে বলে, দিব না নাম্বার, যান ভাগেন এখান থেকে। তোকে দেখে নিব কালকে। এই যে এইদিকে তাকান, দেখছেন হয়েছে না? বাই। সকাল সকাল ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো হুর ছাদে আসে গাছে পানি দিতে। কাল সকালে দেওয়া হয়নি। হুর পানি দিচ্ছে গাছে। হঠাৎ করে পানি আসা বন্ধ হয়ে যায়। হুর পেছনে তাকিয়ে দেখে অ্যারিস দাঁড়িয়ে আছে পাইপের উপর পা দিয়ে। হুর বলে, এই পা সরান, আপনার জন্য পানি আসছে না। আর সাথে সাথে অ্যারিস সরে দাঁড়ায়। ফলস্বরূপ পানিতে একরকম ভিজে যায় হুর। অ্যারিস হুরের এই অবস্থা দেখে হাসতে হাসতে নিচে বসে পড়ে।
হুর কিছু সময় অ্যারিসের দিকে তাকিয়ে অ্যারিসকেও ভিজিয়ে দেয়। আচমকা এমন হওয়াতে অ্যারিস তাড়াতাড়ি উঠে দাঁড়ায়। হুর বলে, হাসুন হাসুন। অ্যারিস দূরে সরে যায় আর বলে, দেখ ওর ভালো হচ্ছে না। কি ভালো হচ্ছে না? আপনি করলে ঠিক, আমি করলেই দোষ? তখনই ছাদে আসে অ্যারিসের মা। দুজনকে এভাবে দেখে ধমক দিয়ে বলে, কি শুরু করেছিস দুজনে? এত চিৎকার কেন? সব দোষ তোমার এই ছেলের। আমি আমি কি করলাম আবার? আমি কিছু করিনি। দুইটাই যা এখান থেকে। সকাল সকাল চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছিস। হুর, যা ফ্রেশ হয়ে নে, নয়তো ঠান্ডা লাগবে। আর অ্যারিস, তুইও। অ্যারিস আর হুর দুজনেই চুপ হয়ে বাধ্য ছেলেমেয়ের মতো নিচে চলে আসে। হুর যখন রুমে ঢুকবে তখনই অ্যারিস হুরকে বলে, তোকে আমি দেখে নিব। আর হুর বলে, আমিও ছাড় দিব না। অকারণে ঝগড়া করবেন তো আমিও ছাড়ছি না। আমিও ছাড়বো না, যা এখান থেকে পেয়েছি। আপনি কি পেঁচা? ভার্সিটিতে এসে অনিককে দেখে খুশি হয়ে যায় হুর। অনিককে গিয়ে জিজ্ঞেস করে, কিরে আঙ্কেল, কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা শোন, তিথি আর ওহি কোথায়? আসবে হয়তো একটু পর। আচ্ছা, আমি লাইব্রেরিতে যাই, তুই ক্যান্টিন থেকে কফি নিয়ে আয়। তুই এই বই পড়তে পড়তে চোখগুলো খাবি। হুর চোখ পাকিয়ে অনেকের দিকে তাকালে অনেক বলে, যাচ্ছি যাচ্ছি। লাইব্রেরিতে গিয়ে একটা বই নিয়ে বসে পড়ে হুর। তেমন কেউ নেই বললেই চলে। হঠাৎ করে কেউ হুরের সামনে এসে বসে পড়ে। হুর সামনে তাকিয়ে দেখে সেই ব্যক্তি। কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে তার চোখগুলো আজ নীল না, বরঞ্চ হালকা বাদামি। লোকটা কি লেন্স ব্যবহার করে? ব্যক্তিটার ভ্রু উপরে হালকা কিছু একটার দাগ, কিন্তু চুলগুলোর কারণে বোঝা যাচ্ছে না তেমন। ব্যক্তিটা ইশারায় বলে, কি হয়েছে? আপনি এখানে? ব্যক্তিটা একটা শপিং ব্যাগ হুরের হাতে ধরিয়ে দিয়ে বলে, এটা তোমার বার্থডে গিফট। আচ্ছা আসি, ক্লাস শুরু হয়ে যাবে তোমার। আমি এটা নিতে পারবো না। আপনাকে আমি চিনি না। আর এই চোর পুলিশের গেম শেষ করুন। হুরের কথায় কোনো পাত্তা না দিয়ে ব্যক্তিটা পা বাড়ায় বাইরের দিকে। হুরও ব্যাগটা টেবিলে রেখে যেই না বাইরে যাবে তখনই অনেক এসে হাজির। হুরকে দেখে বলে, কিরে কোথায় যাস? তুই একটু থাক, আমি আসছি বলে বাইরে আসে। দ্বিতীয় তলায় নামতে হুর দেখে অ্যারিস নিজের শার্টের হাতা গোটাচ্ছে। আবির আর আকাশ দাঁড়িয়ে কথা বলছে অ্যারিসের সাথে। হুর ভাবে হয়তো অ্যারিস সেই ব্যক্তিকে দেখেছে। হুর গিয়ে অ্যারিসকে বলে, ভাইয়া, এখান দিয়ে গ্রিন শার্ট, মুখে মাস্ক পরা করে ছেলেকে যেতে দেখেছেন? আমি ছেলে হয়ে ছেলেদের খেয়াল করতে যাব কেন? মেয়ে হলে আলাদা হিসাব। আমি সেটা বলিনি। এখন বলেন দেখছেন কিনা, নয়তো বাসায় গিয়ে বলে দিব আপনি ভার্সিটি আসেন মেয়ে দেখতে। আমি বলবো তুই ভার্সিটিতে আসিস গ্রিন শার্ট পরা ছেলে খুঁজতে। থাম থাম তোরা। ভাইয়া, আপনি দেখেছেন? ছেলেদেরও হয়তো পরেছে গ্রিন শার্ট। এই দেখো, ক্যান্টিনের দিকে যাচ্ছে। না না, উনি না। আচ্ছা আমি আসি। আহি আর তিথিও চলে এসেছে হয়তো। হুর, তিথির নাম্বারটা দেওয়া যাবে? হুর পিছনে তাকিয়ে বলে, এরিস ভাইয়ার জন্য নাম্বার চেয়েছিল। আচ্ছা লিখুন। ওর নাম্বার দিয়ে লাইব্রেরিতে চলে আসে, দেখে অনেক বসে বসে ফোন চালাচ্ছে। কোথায় গিয়েছিলি? আর কফি ঠান্ডা হয়ে যাবে, তাই আমি দুটোই খেয়ে ফেলেছি। ভালো করেছিস, অনেক বড় রাজকার্য করেছিস। তখনই আহি আর তিথি চলে আসে। রোজ জানিস আজকে স্বপ্নে কি দেখেছি? স্বপ্নটা কি আঙ্কেল ঠিক করে দিয়েছিল? চুপ হারামি, তুই একটা আহম্মক। স্বপ্ন বাবা ঠিক করে দিতে যাবে কেন? ভুল কি বলেছে? তোর তো সব কিছু আঙ্কেলই ঠিক করে। চুপ কর, আর তুই তিথি কন্টিনিউ কর। বলে টেবিলে রাখা শপিং ব্যাগটা নিজের ব্যাগে ভরে নেয় হুর। আমিও স্বপ্ন দেখেছি। সবাই একসাথে অনেকের দিকে তাকালে অনেক বলে, আবির ভাইয়া তিথিকে কল দিয়ে বলেছে আমাকে দেখলে এমন ড্যাব ড্যাব করে তাকিয়ে থেকো না, আমার লজ্জা লাগে। মানুষ কি বলবে? মেয়ে হয়ে একটা ছেলেকে এইভাবে হেনস্থা করো কেন? তিথি তখন হুরের থেকে বইটা নিয়ে মারতে লাগে অনেককে। আর হুর বলে, হয়েছে, এখন ক্লাসে চল। বাসায় এসে সরাসরি রুমের দরজা লাগিয়ে হুর বের করে সেই শপিং ব্যাগটা। শপিং ব্যাগটা খুলে দেখে একটা নীল রঙের শাড়ি, সাথে নীল রঙের কাচের চুড়ি, কাঠগোলাপের একটা গাজরা, একটা পায়েল আর এক জোড়া ঝুমকো, সাথে একটা চিরকুট। আমার হুর পরিটা নীল পরীর মতো সাজানোর একটা ছোট্ট চেষ্টা। চিরকুটটা পরে ঠোঁটের কোণে হাসি ফুটে হুরের। নীল রংটা বরাবরই হুরের অনেক পছন্দের।
কাঠগোলাপটাও তার অনেক পছন্দের, যদিও আর্টিফিশিয়াল। ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে বেরিয়ে আসে হুর। আয়নার সামনে দাঁড়াতে হুরের নজর কাড়ে তার গলার চেইনটা। এটা তো কালকে সেই পরিয়ে দিয়েছিল। হুর ভুলেই গিয়েছিল চেইনটার কথা। হাতটা আপনা আপনি চেইনটার কাছে চলে যায়। হোয়াইট স্টোন বসানো আর খুব সুন্দর করে লেখা হুর। সবকিছু ঠিক থাকলেও হুরের মাইন্ডে চলছে অন্য কথা। একটা মানুষ একজনের ভালো লাগা খারাপ লাগা কিভাবে জানে? আর সে হুরকে খুব ভালো করে চিনলেও হুর তাকে চেনে না। তখনই আলাইনা হুরের রুমে নক করে। আপি, দরজাটা খোলো। হুর একটু অবাক হয়, আলাইনা তাও তার রুমে। দরজাটা খুলে দিতেই দেখে আলাইনা দাঁড়িয়ে, চুলগুলো এলোমেলো আর হাতে চিরুনি। হুরের হাতে চিরুনি দিয়ে বলে, আপি, চুলগুলো বেঁধে দাও না একটু। আজকে আপির কাছে ভয় করছে না। না তো, আম্মুকে বললাম বেঁধে দিতে, সে কাজে ব্যস্ত, তোমার কাছে আসতে বলেছে। হুর একটু অবাকই হয় আলাইনার চুলগুলো বেঁধে দিতে বলায়। নাও, হয়ে গিয়েছে। আপি, চলো গার্ডেনে যাই, সাইকেল চালাবো। হুরও খুশি মনে নিচে আসে। সাইকেলটা বেশ বড়। হুর বলে, এটা তো তোমার না আলাইনা। জানি জানি, এরিস ভাইয়ার। তুমি চালাবে, আমি বসে থাকবো। কিছু বলবে না তো তোমরা ওই এরিস ভাইয়া? ওই এরিস পেরিসকে আমি ভয় পাই না, সে আমাকে ভয় পায়। বাসার সবাই আমাকে ভয় পায়। কেউ কিচ্ছু বললে আমাকে বলবা, আমি দেখ নিব। আমি বাসায় লেডি বস। বাহ বাহ। যাও, এখান সাইকেল চালাও। পারবে নাকি মৃদা আপুর মতো? পড়ে যাবে। অবশ্যই পারবো, আসো। হুর সাইকেল চালাচ্ছে আর আলাইনা মজা করছে। আর এসব উপর থেকে দেখছে হুরের মা আর চাচি। হুর একটা রাউন্ড দিয়ে আসতেই সামনে পড়ে অ্যারিস। অ্যারিসকে দেখে আলাইনা বলে, ওই এরিস ভাইয়া, সাইড দাও। অ্যারিস ব্যস্ত ছিল নিজের ফোনে। মাত্রই বাসায় ফিরেছে। অ্যারিসকে দেখে হুর থেমে যায়। অ্যারিস বলে, একটুর জন্যই যেতাম, আর সাইকেলটা চেনা চেনা লাগছে। যা দেখ তাই তোমার চেনা চেনা লাগে। যাও, বাসায় যাও। ফাজিল ছেলে, ভার্সিটিতে শেষ হয়েছে সেই কখন, আর বাসায় ফিরছে এখন। আমার আপ্পির কাছে কিচ্ছু শিখতে পারো না। আলাইনার কথা শুনে হুর অবাক। অ্যারিস চোখগুলো ছোট ছোট করে বলে, যাচ্ছি মহারানী। হ্যাঁ, যাও যাও, তোমাকে থাকতে বলছি নাকি? আর হুর আপ্পি, তুমি সাইকেল থামাবা না। সামনে কেউ পড়লে সোজা সাইকেল চাপা দিয়া দিবা, বাকিটা আমি দেখে নেব। অ্যারিস আর হুর দুজনে অবাক। সকালবেলা হুর ডাইনিং টেবিলে আসলে হুরের দিদুন বলে, হুর, আজকে তোর ভার্সিটিতে যেতে হবে না, বাসায় থাক। কেন, কিছু লাগবে তোমার মা? হুরের মা আলাইনাকে খাইয়ে দিচ্ছিল। হঠাৎ করে হুরকে বাসা থেকে যাওয়ার কারণ কি সেটা ভাবছে সে। হুরের কাকিমার মনেও একই প্রশ্ন। হুরের কাকাই বলে, যা বলার সরাসরি বলে ফেলো। হুরকে দেখতে আসবে। কথাটা শোনা মাত্রই সবাই অবাক। অপরদিকে নিজের খাওয়ায় ব্যস্ত অ্যারিস আর মৃধা। হুরের চোখে পানি টলমল করছে। আচ্ছা দিদুন, ছেলেকে? তোর রিনা আন্টির ছেলে হুরকে অনেক পছন্দ করেছে। হুর কিছু না বলে খাবারের টেবিল ছেড়ে চলে যায়। তা দেখে হুরের দিদুন বলে, তেজ দেখছো মেয়ের? তোর ভাগ্য ভালো, আমার নাতি তোকে পছন্দ করেছে। হুর কিছু না বলেই দৌড়ে নিজের রুমে যায়। অ্যারিস বলে, তোমার নাতি যে কতটা ভালো তা আমরা সবাই জানি। আর আমি বলছি ওই সিফাতের কথা যেন এই বাসায় আর না হয়। হুরের বয়সই বা কত? সবে 19 বছর পড়লো 2 দিন আগে। হুরের দিদুন বলে, মেয়েদের 20 মানে বুড়ি। দিদুন, তুমি এমন কেন? আর 20 মানে তো 20। তাহলে তোমাকে বুড়ি বললে রাগো কেন? এসব বাদ দিয়ে এটা হুরাপ্পি কি তোমার পান চুরি কইরা খেয়েছে, নাকি রাতের বেলা যে তুমি চুপি চুপি করে ফ্রিজ থেকে আমার আইসক্রিমগুলো খাও
সেটা বলে দিয়েছে সবাইকে? তুমি আপ্পিকে বিয়ে দিতে চাও কেন? আম্মু তো আমাকে বলে কথা না শুনলে বিয়ে দিয়ে দেবে। হুরাপ্পি তো সবার কথাই শোনে। অ্যারিশ আর দিদুনকে উদ্দেশ্য করে বলে, আমি এত শত জানি না। ওই সিফাত যদি এই বাসায় এসেছে তাহলে আমি আর এই বাসায় আসবো না। বলেই উপরের দিকে পা বাড়ায় হুরের মা। হুরের দিদুনকে উদ্দেশ্য করে বলে, মা, যেদিন আপনার ছেলে আমার মেয়েকে এই বাসায় নিয়ে এসেছিল সেদিন আপনি আমাকে বলেছিলেন হুরের জন্য যেন আপনার ছেলের সংসারে অবহেলা না করি, আর আগে আমাকে সেই সংসারে যেতেও দিতেন না। হুর আমার মেয়ে, আপনার কথা রক্ষার জন্য হুরকে নিজে থেকে দূরে সরিয়ে রেখেছি। যদি হুরের জন্য আপনার এতই সমস্যা হয় তাহলে আমাকে বলে দিতেই পারতেন, আমি আমার মেয়েকে বলে দিতাম চলে যেতে। আর এটা ওর নিজের লাইফের ব্যাপার, সেটা হুরই ভালো জানবে। আর সাথে সাথে রান্নাঘরের দিকে চলে যায়। সাথে হুরের কাকিমাও যায়। হুরের দিদুন বলে, তা কোথায় যাবে শুনি? এই মেয়ে কে বিয়ে করবে? হুর আমার মেয়ে, আর আমার মেয়ে আমার বাড়িতেই থাকবে। তার ছেলের অভাব নেই দুনিয়াতে। মা, তুমি এমন কেন? হুরকে কেন মানতে পারো না? কারো ভালো করতে নাই, তোদের সবাইকে কালা জাদু করছে ওই মেয়ে। মা, নিজের চিন্তা ভাবনাটা পাল্টাও। খাবার ছেড়ে উঠে চলে যায়। সাথে হুরের কাকাইও। মৃধা তো বিন্দাস খাচ্ছে। হুরের রুমের দরজায় এ নিয়ে 3 বার নক করেছে অ্যারিশ। অ্যারিশের কণ্ঠ শুনে হুর দরজা খুলে দেয়। অ্যারিশ বলে, ভার্সিটি যাবি না? চল। হুর একটা তাচ্ছিলের হাসি দিয়ে চোখের পানি মুছে বলে, আপনি দিদুনকে বলেছেন না বিয়ের কথা? আমি কি এমন ক্ষতি করেছি আপনার? এমন কেন করেন? কানের নিচে দিব। 4 লাইন না বুঝলে ভালো লাগে না? আমি দিদুনকে কিছু বলিনি। হুর কথাটা শুনে অবাক হয়ে বলে, তাহলে দিদুন এই কথা কেন বলবে? আমি কি জানি? আমি কি অন্তর্যামী? বেশি বকবক করবি তোকে বাসায় ফেলে চলে যাব, তারপর ওই সিফাত এসে তোকে বিয়ে করে নিয়ে যাবে। হুর নিজের চোখের পানি মুছে ব্যাগটা নিয়ে চলে আসে। ওই সিফাতের থেকে ভালো অ্যারিশের সাথে যাওয়া। অ্যারিশ ড্রাইভার চাচুকে বলে দেয় আজ গাড়ি সে ড্রাইভ করবে, তাই আর সেও কিছু বলে না। হুর চুপচাপ পেছনের সিটে বসতে যাবে, তখনই হুরের দিদুন আর মৃধা বাসা থেকে বেরিয়ে আসে। আর হুরকে উদ্দেশ্য করে হুরের দিদুন বলে, এই তোকে না আজ ভার্সিটিতে যেতে বারণ করেছি? আমিও বলেছি সিফাত এই বাসায় আসবে না। আরে না দাদু ভাই, এখানে আসবে না, রেস্টুরেন্টে দেখা করবে, সাথে মৃধাও থাকবে। অ্যারিশ কথাটা শুনে বুঝতে পারে এসব মৃধার কাজ। অ্যারিশ মৃধার কাছে গিয়ে মৃধার গালে চড় বসিয়ে দেয় আর বলে, ভালো হয়ে যা, বাসায় থেকে বের হওয়ার ফোন দি না। বলেছি না তোর বাসার বাইরে পা রাখা বন্ধ। মৃধা কিছু বলতে যাবে তখনই অ্যারিশ আরেকটা চড় বসিয়ে দেয় আর বলে, ভেতরে যা, নয়তো আর একটা দিব। মৃধা কেঁদে চলে যায়। এই প্রথম অ্যারিশ তার গায়ে হাত তুলল। হুর দূর থেকে সব দেখে ভয়ে আছে। অ্যারিশ তার দিদুনকে উদ্দেশ্য করে বলে, বলেই চলে যায় হুরের কাছে। হুরের দিদুন রাগে ফুঁসতে ফুঁসতে বাসায় চলে যায়। হুর পেছনের সিটে বসতে যাবে তখনই অ্যারিশ ধমক দিয়ে বলে, এই আমাকে তোর ড্রাইভার মনে হয়? সামনে আয়। হুর কথা বাড়ায় বা। যেই পরিমাণে ক্ষেপে আছে মনে হয় রাতে জিএফ এর সাথে ঝগড়া লেগেছে, নিজে পারেনি ঝগড়ায় তাই এমন করছে হয়তো। হুর কারে বসতে খুব জোরে কারের ডোরটা লাগায় অ্যারিশ। ভয় কেঁপে ওঠে হুর। অ্যারিশ তা দেখে বলে, এত ভয় পেলে আরো কিছু করতে হবে। হুর কিচ্ছু না বলে বাইরের দিকে মুখ করে রাখে। গাড়ি চলছে আপন গতিতে। হঠাৎ করেই হুর বলে ওঠে, এই এই আমরা কোথায় যাচ্ছি? অ্যারিশ সামনের দিকে তাকিয়ে ড্রাইভ করতে করতে বলে, সামনে একটু কাজ আছে। তাহলে আমাকে এখানেই নামিয়ে দেন, আমি একা চলে যাব। তোকে কার থেকে নামিয়ে আলাইনার কথা মতো সাইকেল চাপা না, গাড়ি চাপা দিয়ে দিব। চুপচাপ বসে থাক। দজ্জালের মতো করে কথায় কথায় তোমার কপালেও জুটবে একটা দজ্জাল বউ। এইসব কথা মনে মনে বলতে হয়। আর আমার একটা হুর আছে, দাজ্জাল বউ জুটবে না। কি বললেন? কি বললাম? আবার কি বললাম? আমার একটা হুর আছে। ওয়েট ওয়েট, আবার নিজেকে ভাবিস না। তোর নামটাই হুর, আর ও আমার কাছে সত্যিই হুর। আপনার এই ভূগোল শোনার কোনো ইচ্ছে আমার নাই। বুঝতে পেরেছি আপনার জিএফ আছে। তাহলে তোকে কেন বলতে যাব? তাহলে অর্ধেক কথা বলেন কেন?
क्या करूं ओ लेडी, मैं हूं आदत से मजबूर। সাসপেন্স রাখতে ভালো লাগে। হুর কিচ্ছু না বলে নিজের ব্যাগ থেকে ফোন বের করে। অ্যারিশ বলে, এই ভালো কথা, তোর বিয়ে মানে নীলাদ্রের কি খবর? সে জানে দিদুন তোর বিয়ে ঠিক করেছিল? রুমে গিয়ে ফোন করে কান্না করতে করতে বলিসনি, নীল বেবি জান, আমার বাবু, তোমার আম্মু, সরি সরি, তোমার জিএফ মানে আমার বিয়ে ঠিক হয়েছিল, আমাকে এসে নিয়ে যাও, নয়তো আমি কচু গাছের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করব, আর সুসাইড নোটে তোমার নাম লিখে যাব। হুর রেগে বলে, চুপ করবেন আপনি? কতবার বলবো আমার বিএফ নেই? তাহলে বুঝ তুই কেমন, তোর বিএফ নেই। অ্যারিশকে উদ্দেশ্য করে হুর বলে, আপনার কি? এরিশ হুরের কথার জবাব না দিয়ে ড্রাইভিংয়ে মনোযোগ দেয়। সেই কখন থেকে রেস্টুরেন্টে বসে আছে হুর আর অ্যারিশ। অ্যারিশ আইসক্রিম খাচ্ছে আর ফোন নিয়ে পড়ে আছে। হুর হাঁসফাঁস করছে। ভার্সিটি না মিস হয়ে যায় যদি টাইম পেরিয়েছে অনেক সময়। হঠাৎ করে হুরের নজর যায় অ্যারিশের দিকে। সে ব্যস্ত নিজের মতো ফোন চালাতে। মাঝে মাঝে সামনে আসা তার চুলগুলো হাত দিয়ে ঠিক করছে। ঠোঁটের কোণে ছোট্ট একটা হাসি। অ্যারিশ হুরের দিকে তাকাতে হুর কিছুটা অপ্রস্তুত হয়ে যায়, আর সাথে সাথে অন্যদিকে তাকিয়ে বলে, আর কতক্ষণ? তখনই রেস্টুরেন্টে আসে ওহি, তিথি, আবির আর আকাশ। হুর ওদের দেখে অবাক হয়ে যায়। আকাশ তাড়াতাড়ি বলে, দোস্ত জলদি চল, লেট হচ্ছে। আমরা আবার কোথায় যাব? আজ আমি আর আবির গোপনে বিয়ে করব। তুই আর আমি, অ্যারিশ ভাইয়া আর আকাশ ভাইয়া ওদের বিয়ের সাক্ষী হিসাবে থাকবো। হুর অবাক হয়ে বলে, যদি আঙ্কেল আন্টির কানে এই কথা যায়? প্যার কিয়া তো ডরনা কিয়া। সেসব কথা পরে হবে, এখন চল চল। সবাই কাজী অফিসে চলে আসে। কাজী যখন বলে কবুল বলতে, তিথি তখন চুপ। হুর তিথিকে বলে, এই তিথি কবুল বল। হুর তুই বলে দে তিতির হয়ে। আজব তো, আমি কেন কবুল বলতে যাব? আমি বিয়ে করছি, আমার বিয়ে নাকি যে কবুল বলতে যাব? আচ্ছা থাক, বলতে হবে না। কেন বলবে না? 3 কবুল একসাথে বলবে। 1 কবুল, 2 কবুল আর 3 কবুল, এইভাবে। আলহামদুলিল্লাহ। সবাই অবাক হয়ে আবিরের দিকে তাকায়। আবির বলে, আরে আমি তো অনেক খুশি যে ঋষের মতো বন্ধু পেয়েছি। 3 দুগুণে 6 কবুল একসাথে। আমি বলে দিলাম তিথির আর আমারটা। এখন তাড়াতাড়ি বলো কোথায় আমাদের সাইন লাগবে। পেপারে সাইন করার পর অ্যারিশ বলে, হুর চলো বাসায় যাবে। তুই থেকে সোজা তুমি? তোর সাথে কথা বলাই বেকার। বেশি পকপক করবি, রাস্তা থেকে একটা পাগল এনে তোদেরও বিয়ে করিয়ে দেব। হুর বিরক্ত হয়ে বলে, আপনি তো বকবক করবেন, আপনাকে ফেলেই আমি চলে যাব। অ্যারিশ আবির আর আকাশকে হাক করে বিদায় দিয়ে চলে আসে। সাথে হুর, আবির আর তিথিকে শুভেচ্ছা দিলেও তার বিশ্বাস হচ্ছে না তিথি এমন কিছু করবে, কারণ সবকিছু তার পরিবার ঠিক করে। অ্যারিশ হুরকে দেখে বলে, কি এমন ভাবছিস? না, তিথি কত সাহসী। আর তুই একটা বোকা। কিভাবে বোকা? আমি আবার কি করলাম? কারণ তুই আসলেই বোকা। ওরা একজন আরেকজনকে লাভ করে, তাই বিয়ে করে নিয়েছে। আমার কি মনে হয় জানিস, তোর মাথায় ব্রেন নেই। হ্যাঁ, ওইটা তো আপনার হাঁটুতে। চুপ থাক, নয়তো বিনা রকেটে তোকে চাঁদে পাঠাবো। হুর কিছু বলতে চেয়েও বলে না। হুর বলে, ওয়াও, পাঠান না, বারণ কে করেছে? আমি আপনার জন্য একটা এলিয়ান নিয়ে আসব। তুই চুপ করবি? হুর ওড়না দিয়ে নিজের মুখ ঢেকে ফেলে। দুপুরের দিকে দুজনই বাসায় আসে। অ্যারিশ সোজা রুমে চলে যায়। হুর বাসায় ফিরতে আলাইনা এসে জড়িয়ে ধরে হুরকে। হুরও কোলে তুলে নেয় আলাইনাকে। তা দেখে অ্যারিশের মা বলে, এত বড় মেয়ে বোনের কোলে উঠেছে। এই আলাইনা নাম। আর হুর, যা ফ্রেশ হয়ে আয়, খাবি? না কাকিমা, আমি খেয়ে এসেছি। আলাইনা হুরের কোল থেকে নেমে চুপ করে রান্নাঘরে চলে যায়, সাথে হুর নিজের রুমে। তখন হয়তো বিকেল 3:30 কি 40 হবে। হুর নিচে নামে পানির তৃষ্ণা পেয়েছে। কিচেনে যেতেই দেখে অ্যারিশ কিছু খুঁজছে। হুর হালকা কাশি দেয়, আর অ্যারিশ পেছনে তাকায় হুরের কণ্ঠ শুনে, হাতে চকলেট। তা দেখে হুর জোরে ডাক দিয়ে বলে, আলাইনা তো। আর কিছু বলতে যাবে তখনই অ্যারিশ হুরের মুখ চেপে ধরে। হুর নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে। অপরদিকে বাসার সবাই এই সময়টায় ঘুমে থাকে, তাই কেউ এখানে নেই। হুর অ্যারিশের হাতে মারছে। অ্যারিশ বলে, তুই এত বজ্জাত কেন? আলাইনা দেখলে আমাকে কাঁচা চিবিয়ে খাবে। হুর কোনোরকম নিজেকে ছাড়িয়ে দেয়। দৌড়
কিন্তু বেশি দূর আর যাওয়ার আগে অ্যারিস ধরে ফেলে হুরকে। আচ্ছা আচ্ছা বলবো না, হাত ছাড়ুন, কেউ দেখলে ভুল ভাববে। অ্যারিস কিছু একটা ভেবে হুরের হাত ছেড়ে দিয়ে বাসা থেকে বেরিয়ে পড়ে বাইক নিয়ে। হুর পরপর 2 গ্লাস পানি খেয়ে নিজেকে শান্ত করে, পা বাড়ায় নিজের রুমের দিকে। হুর নিজের রুমে যাওয়ার আগে চোখ যায় অ্যারিসের রুমে সোফার উপরে। হুর যেই না রুমে প্রবেশ করবে তখনই অ্যারিস পেছন থেকে বলে, এই তুই আমার রুমের সামনে কি করিস? হুর চমকে পেছনে তাকিয়ে বলে, আপনি না মাত্র বাইক নিয়ে বের হলেন? হ্যাঁ, ফোনটা নিতে ভুলে গিয়েছিলাম। আর এখানে এসে দেখি তুই তা কি চুরি করার ধান্দায় আছিস শুনি? আমি কেন চুরি করতে যাব? আমি তো জাস্ট আপনার ওই শার্টটা দেখছিলাম, কেমন চেনা চেনা লাগছে। পড়তে দেখছিস তাই লেগেছে এমন, যা নিজের রুমে যা। হুর চলে যেতে অ্যারিস ফোন নিয়ে বেরিয়ে যায়। রাতের বেলা ছাদে দোলনায় বসে আছে হুর আর আলাইনা। আলাইনা চকলেট মিল্কশেক খাচ্ছে আর হুর কফি। আলাইনা বলে, আপু, সকালে তো সবাই বলল তোমাকে বিয়ে দিয়ে দেবে, তা আমাকে কবে বিয়ে দেবে? আলাইনার এমন কথা শুনে টাসকি খেয়ে যায় নূর। তখনই ছাদে আসে অ্যারিস। অ্যারিসকে দেখে আলাইনা বলে, আসছে প্যারিস হ্যাসের প্যাক প্যাক। কি বললি রে বুড়ি? আমি বুড়ি না, ঠাকুমা। আলাইনা ঠাস করে অ্যারিসের হাতে মেরে বলে, বেদব বসত। ঠাকুমা যেহেতু বলেছ তাহলে বসো। ঠাকুমার জুলি গল্প শোনো। ইস, হাসছে। যা ঘুমাতে যা। তুমি যে আমার কথার মাঝে বাপা ঢুকাও না। কোন দিন যেন এই পা কেটে তোমার হাতে ধরিয়ে দেই। যাও নিচে যাও আর আমার জন্য চকলেট নিয়ে আসো। আমি কেন যাব? তুই খাবি, তুই যা। আলাইনা চোখ পাকিয়ে তাকাতে অ্যারিস বলে, যাচ্ছি যাচ্ছি, তা আমার রাক্ষসীর মতো তাকাস না। তুমি যাবে? অ্যারিস ও চলে যায়। সকাল সকাল ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়াতে ধাক্কা লাগে হুরের। গলার চেনটা নেই, আর 2 দিন যাবৎ সে ব্যক্তির খোঁজ খবরও নেই। হুরের মনে আছে কালকে রাতে ছাদে যখন আলাইনার সাথে ছিল তখনও চেনটা ছিল, হয়তো ছাদে কোথাও একটা পড়েছে। হুর তাড়াতাড়ি করে পা বাড়ায় ছাদের দিকে। আজ ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। হুর খেয়াল করে দেখে দোলনার পাশে চেনটা পড়ে আছে। হুর সেটা দেখে তুলে গলায় পড়ে নেয়। নিচে বাগানের দিকে তাকাতেই হুর দেখে অ্যারিস পুশ-আপ দিচ্ছে আর আলাইনা বসে আছে অ্যারিসের পিঠে আর বলছে, দিন দিন খেতে খেতে গোপালবার হয়ে যাচ্ছ। পেটটা দেখছো কেমন ফুটবলের মতো হয়ে গিয়েছে। কম কম খেতে পারো না? তুই এখন আমার খাবারের হিসাবও করবি? চুপ করো। ডায়েট করবা তুমি। আলাইনা, ডায়েট তোমার ইরিশ ভাইয়ের দ্বারা হবে না। আর কালকে দেখলাম ফ্রিজ থেকে চকলেট নিয়ে খেতে। অ্যারিস হুরের দিকে তাকাতেই হুর রুমে দৌড় দেয়। ওই দিকে না তাকিয়ে আমার দিকে তাকাও। কার পারমিশনে চকলেট খেয়েছো? বোন, আমার ভুল হয়ে গেছে, এবার নাম। তোমাকে তো আমি দাঁড়াও। আলাইনা নামতেই অ্যারিস উঠে দৌড়। অ্যারিস ভাইয়া, এখানে আসো। পাগল নাকি? আমার এখন স্পেস লাগবে, তুই জ্বালিয়ে দিস। দারোয়ান চাচ্চুকে বলবো রকেট কিনে আনতে, ওইটায় চড়ে চাঁদ ভ্রমণ করাবো। অ্যারিস নিজের রুমে ঢুকবে তখনই হুর নিচের দিকে যাচ্ছে। হ্যারিসকে দেখা মাত্রই হুর নিজের রুমের দিকে যেতে লাগে। আবার তখনই অ্যারিস হুরের বেনি ধরে টান দিয়ে বলে, তুই বোন মিলে কি পেয়েছিস আমাকে? একজন রকেটে বসিয়ে চাঁদে পাঠাবে, আরেকজন ফাঁসিয়ে দিচ্ছে দিন দুপুরে চুরির নাম করে। তখনই কেউ অ্যারিসকে পেছন থেকে মার লাগিয়ে দেয়। হ্যারিস পেছনে তাকিয়ে দেখে আলাইনা তার দিদুনের লাঠি হাতে দাঁড়িয়ে আছে। আলাইনাকে দেখা মাত্র অ্যারিস হুরকে ছেড়ে দেয় দৌড়। আলাইনাও পিছু পিছু ছুটছে। সরি সরি, জীবনে আর তোর চকলেট খাবো না। আজকে আসার সময় অনেকগুলো চকলেট কিনে আনবো। যাও, মাফ করে দিলাম। অন্যদিকে ওদের কাহিনী দেখে হাসছে নূর। দেখে নিব তোকে। তো দেখেন না বারণ কি করেছে, দেখুন ভালো করে দেখুন। অ্যারিস হুরের দিকে ঝুঁকে কানে কানে বলে, আফিয়া আফরার হুর, বি রেডি বেবি। বলেই নিজের রুমে চলে যায়। আর হুর এখনো তাকিয়ে আছে। কি বললো তোমাকে?
না কিছু না, নিচে চলো। ক্লাস নেই, সবাই যার যার মতো গল্প করছে। তখনই হুরের নজরে যায় বাইরের দিকে। তার দিকে কেউ তাকিয়ে আছে। এটা আর কেউ নয়, সে অজানা ব্যক্তি। হুরকে তাকাতে দেখে সে সেখান থেকে চলে যায়। হুরও আজ দেখে ছাড়বে কে সেই ব্যক্তি। হুর ওহি, তিথি আর অনিককে কিচ্ছু না বলে চলে আসে ক্লাসরুমের বাইরে। ক্লাসরুম থেকে বেরিয়ে ডান দিকে তাকাতেই দেখা মিলে সেই ব্যক্তি। হুরও নিজের পায়ের গতি বাড়ায়। ব্যক্তিটা পেছনে তাকিয়ে হুরকে আসতে দেখতেই নিচে নামতে লাগে। হুর পেছন থেকে ডাক দিয়ে বলে, এই যে শুনছেন? কিন্তু তার কোনো সারা শব্দ নেই। হুরও নামতে লাগে। নিচে নামতে একটা মেয়ে এসে হুরের হাতে একটা চিরকুট দিয়ে বলে, তোমার শূন্য, বলেই চলে যায়। হুর চিঠিটা ওপেন করে দেখে। ইচ্ছে ছিল আরো কিছুদিন লুকোচুরি খেলবো, কিন্তু মানুষটা তুমি এখন একান্তই আমার। তাই না হয় এই খেলা বাদ দিয়ে সামনে আসা যাক, কি বলো? বিকেল 5টায় তোমার বাসার পার্কে অপেক্ষা করব। আর হ্যাঁ, নীল শাড়িটা পরতে ভুলবে না, কেমন? তো বিকেলে দেখা হচ্ছে, ভালোবাসি। হুর চিরকুটটা পরে ভাবে সে যাবে আজকে, সে জানবে কে এই ব্যক্তি। তখনই কেউ হুরকে ডাকে। হুরপরি, তুমি এখানে? হুর পেছনের দিকে তাকিয়ে দেখে নীলাদ্র। হুর, বিকেলে ফ্রি আছো? কেন? তোমাদের ওই দিকের পার্কে যাব। বিকেলে পার্কে আসিয়ে কেমন? না, আমি যেতে পারবো না, আমার ক্লাসে আছে, বাই। তবু আমি অপেক্ষা করব। হুর চুপচাপ উপরে উঠতে লাগে। হুর কিছুটা অন্যমনস্ক হয়ে হাঁটছিল। তখনই হঠাৎ করে হুরের সামনে তাকাতেই দেখে আদিব। আজ অনেকদিন পর আদিবের সাথে দেখা। আদিবকে দেখা মাত্রই হুর দুপা পিছিয়ে যায়। সাথে আদিব কিছু চেলাপালাও আছে। আশেপাশে তেমন কেউ নেই। ওহি আর তিথি কেউই আসেনি। আদিব হুরকে দেখে বলে, ভয় হচ্ছে? আমার ভয় হবে কেন? আমি কিছু কি করেছি? পথ ছাড়ুন। পথ আটকে কেউ রাখেনি, যেতে পারো। হুর আদিবের পাশ কাটিয়ে চলে আসে। ক্লাস শেষে হুর পানি খেতে খেতে নিচে নামছে। অনেক লাইব্রেরিতে গিয়েছে। ওহি বলে, দোস্ত, আমি বিয়ে করব। আমি আর এই প্যারা নিতে পারবো না। তো করো না, বারণ কে করেছে? আরে আমাদের ছাড়া বিয়ে করে এতিম এতিম লাগবে না ওর? হুর কিছু বলতে যাবে তখনই কারো সাথে ধাক্কা লাগে, আর ফলস্বরূপ পানির বোতল থেকে পানিগুলো সব পড়ে সে ব্যক্তির গায়ে। হুর সামনে তাকাতেই দেখে অ্যারিস, সাথে আকাশ আর আবিরও দাঁড়িয়ে। সরি ভাইয়া, আমি ইচ্ছে করে করিনি। কানের নিচে এমন একটা দিব না, 24 ঘন্টার আগে দুনিয়া ঘোরা শেষ করে পরলোক অব্দি ঘুরে আসবি। তুই আমার কোন জন্মের বোন? আরে এরিস যেতে দে। অ্যারিস কিচ্ছু না বলে চোখ পাকিয়ে চলে যায়। ফালতু লোক একটা, জঘন্য, অতি নগণ্য। হয়েছে, এবার চল। নীল শাড়ি, খোলা চুল, হাতে ছুরি, বাইরে হাত বাড়িয়ে বৃষ্টি ধরছে হুর। মনে হাজারো প্রশ্ন। মানুষটাকে কেমন? আচ্ছা, হুর কি তাকে চিনে, নাকি সে সত্যি হুর রেডি হয়ে বসে আছে? কিন্তু বাইরে বৃষ্টি। এই বৃষ্টির মাথা করে পার্কে যাবে, কিন্তু কিছু করার নেই, যেতেই হবে। কারণ সে আজ দেখা করেই ছাড়বে কে সেই অজানা ব্যক্তি। চুপচাপ নিজের মতো বেরিয়ে পড়ল হুর। বাসায় কারো প্রশ্নে জবাব দিতে হয়নি, কারণ ড্রয়িং রুমে কেউ ছিল না। হুর এক হাতে ছাতা, আরেক হাতে শাড়ির কুচি ধরে হাঁটছে। বেশি দূর না, আরেকটু। পার্ক সম্পূর্ণ ফাঁকা। বৃষ্টির কারণে কোনো পাখির আনাগোনাও নেই। একটু সামনে আগাতেই দূর থেকে দেখতে পায় কেউ দাঁড়িয়ে আছে গাছের নিচে। যদিও ভিজে একাকার, হুরকে দেখে হুরের দিকে আসছে সে। হ্যাঁ, এটা আর কেউ না, সেই ব্যক্তি। সাদা পাঞ্জাবি, কালো মাস্ক। হুর এক হাতে ছাতা, আর এক হাতে শাড়ির কুচি ধরে হাঁটছে। বেশি দূর না, আর একটু। পার্ক সম্পূর্ণ ফাঁকা। বৃষ্টির কারণে কোনো পাখির আনাগোনাও নেই। হুর একটু সামনে আগতেই দূর থেকে দেখতে পায় কেউ দাঁড়িয়ে আছে গাছের নিচে। যদিও ভিজে একাকার, হুরকে দেখে হুরের দিকেই আসছে সে। হ্যাঁ, এটা আর কেউ নয়, সে ব্যক্তি। সাদা পাঞ্জাবি, কালো মাস্ক। ব্যক্তিটা যত কাছে আসছে, হুরের ভয়টা দ্বিগুণ বাড়ছে। লোকটা কাছে আসতে হুর লোকটার চোখের দিকে তাকিয়ে বলে, আপনি এখানে? অ্যারিস মাস্কটা খুলে বলে, আমি হুরপরি। হুর এবার বুঝে যায় এটা অ্যারিসই ছিল। এইসবের মানে কি? খুব সোজা, আই লাভ ইউ। আপনি বললেই তো আর হলো না। আর আপনি যা বলছেন সেটা কখনোই সম্ভব না। একে তো পরিবারের ঝামেলা হবে, আর দ্বিতীয়ত আপনাকে আমি লাইক করি না। তার বলতে হবে না। যদি কিছু ফিল নাই করতি তাহলে আর বৃষ্টি মাথায় করে এখানে আসতি না। হুর এখন এর জবাব কি দিবে? কিছু সময় চুপ করে হুর বলে, আপনি কে সেটা জানার জন্যই এখানে আসা।
তা মানলাম, কিন্তু আমি যে বললাম নীল শাড়ি পরে আসতে, তাহলে সেই শাড়ি পরে আসার কি দরকার ছিল? বা এই বৃষ্টির মাঝেই বা কেন? হুর কি বলবে, এর উত্তর তার কাছে নেই। হুর বলে, বাসায় গিয়ে দিয়ে দিব আপনার শাড়ি। অ্যারিশ হুরের হাত থেকে ছাতাটা নিয়ে বলে, শাড়ি দিবে ভালো কথা, বারণ করব না, কিন্তু দিলে এখনই দিতে হবে, নয়তো আমি নিব না। অ্যারিশের এমন কথা শুনে হুর রেগে বলে, আপনি একটা জঘন্য রকম খারাপ মানুষ। অ্যারিশ হুরের হাত ধরে বলে, আই নো বেবি। এতটা সময় হুরও ভিজে গিয়েছে। অ্যারিশ বলে, এখন কথা না বলে বাসায় চল, নয়তো জ্বর সর্দি লাগবে। দেখুন, আপনি যা বলছেন তা কখনোই সম্ভব না। কেন, তুই মানুষ না পেতনি? তোর জ্বর সর্দি লাগবে না? আহাম্মক, আমি সেটা বলিনি। আপনি যে বললেন আপনি আমাকে লাইক করেন, ওইটা বলছি। অ্যারিশ এবার রাগ জড়ানো কণ্ঠে বলে, একটা কথা বলবি কানের নিচে সোজা দিব, এই কাদায় গড়াগড়ি খাবি। বাসায় চল। হুর অ্যারিশকে কিচ্ছু না বলে আগে আগে হাঁটতে লাগে। অ্যারিশও তাকিয়ে আছে হুরের যাওয়ার পানে, পরে নিজেও যেতে লাগে হুরের সাথে। বাসায় এসে হুর মাথা মুছে ফ্রেশ হয়ে নেয়, তারপর নিজের গলার চেনটা খুলে পা বাড়ায় অ্যারিশের রুমের দিকে। হুর ভাবে যদি আবার কিছু করে বসে, তাও পর্দা সরিয়ে উকি দিয়ে দেখছে অ্যারিশ আছে কিনা। তখনই হুরের হাতের নিচে আরেকজন উকি দেয়। হুর তাকিয়ে দেখে আলাইনা। আলাইনা হুরকে উদ্দেশ্য করে বলে, আপি তুমি কি চুরি করতে এসেছো? হুর আলাইনার দিকে তাকিয়ে আমতা আমতা করে বলে, আমি কেন চুরি করব? তুমি এখানে? আমি এখানে, তুমি কি করো? নিশ্চয়ই কিছু একটা কাণ্ড করেছো। না, আমি কি করব? সব করেছে তোমার ওই এরিস নামক প্যারিস ভাই। তখনই কেউ হালকা কাশি দেয়। আলাইনা আর হুর তাকিয়ে দেখে অ্যারিশ দাঁড়িয়ে। আলাইনা হুরের দিকে তাকিয়ে বলে, লে হালুয়া, ওকে বাই, আমি যাই নিচে। বলেই আলাইনা দৌড় দেয়। আলাইনাকে দৌড় দিতে দেখে হুরও দৌড় দিতে যাবে। তখনই অ্যারিশ হুরের হাত ধরে টেনে নিজের রুমে নিয়ে আসে আর দরজাটা বন্ধ করে দেয়। সেটা দেখে হুর বলে, এই এই কি করছেন? কেউ দেখে ফেলবে, ছাড়ুন ছাড়ুন। চুপ। কেউ দেখলে কি না কি ভাববে। কি আর ভাববে? তোকে আমার সাথে বিয়ে দিয়ে দেবে, আমার আর কিছু করতে হবে না, আর দরজা বন্ধ, কেউ দেখবে না। পথ ছাড়ুন। এই তুই কি আসলেই অন্ধ? আমি কি পথ ধরে রেখেছি? আর আমার রুমে এইভাবে বিড়ালের বাচ্চার মতো কি করছিলি? তখনই হুরের মনে পড়ে চেনটার কথা। চেনটা অ্যারিশের দিকে এগিয়ে দিয়ে আর বলে, এই যে এটা দিতে এসেছিলাম। তোর কাছে দুইটা সুযোগ আছে। এক, এটাকে চুপচাপ পরে থাক। দুই, ইচ্ছে না হলে ফেলে দে। আর হ্যাঁ, এটা ফেলে দিলে একটা চড়ও এই দিক সেই দিক যাবে না, সব তোর গালে বসবে। এটা কেমন কথা? অ্যারিশ হুরের হাত ধরে একটা চুমু দিয়ে বলে, সত্যিই তো বললাম। এই স্বভাবটা পাল্টান। হুটহাট চুমু, হাত ধরা, এইসব কি? কেউ দেখলে কি ভাববে? কথাটা মানতে পারছি না, কারণ আমার প্রতিটা স্পর্শ পবিত্র। দেখলে দেখুক। মানে? তোকে বলতে আমি বাধ্য না। আমার রুম থেকে বেরিয়ে যা, 2 মিনিট সময়। হুরকে আর পাইকে তাড়াতাড়ি করে বেরিয়ে যায় হুর। কিন্তু সব কেমন যেন আজব আজব লাগছে। হুরের তো এখানে রাগ করার কথা ছিল, রিয়েকশনটা আলাদা হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে কাজ করছে কিছুটা ভালো লাগা, কিছুটা ভয়, আবার কিছুটা সংশয়। হুর জানে এটা কখনোই ফ্যামিলি মানবে না, কারণটা সবারই জানা। তাও অ্যারিশ কেন এমন করছে এসব ভাবছে আর নিচে গিয়ে ড্রয়িং রুমে বসে পড়ে আলাইনার সাথে। আলাইনাকে দেখে হুর বলে, আমাকে একা ফেলে পালালে কেন? পালালাম কই, নিচে আসলাম, আম্মু না আলাইনা বলে ডাকলো। আচ্ছা, খেয়াল করিনি। তখনই অ্যারিশ নিচে আসে আর তার আম্মুকে ডাকতে লাগে, আম্মু, আম্মু, 1 কাপ কফি নিয়ে আসো না। এমন ষাঁড়ের মতো না চেঁচিয়ে রান্নাঘরে গিয়ে বললেই তো পারো, আমি এখন সিরিয়াল দেখছি, যা ডিস্টার্ব করবা না। এই তোর বয়সই বা কত, সিরিয়াল দেখছিস? অ্যারিশ ভাইয়া নামক প্যারিস ভাইয়া, চুল ছাড়ো আমার, নয়তো আমি বড় বাবাইকে বলে দিব তুমি সিগারেট খাও। আমি নিচে দেখেছি, পরে বাঁশ খেয়ে খেয়ে পান্ডার মতো। সাথে সাথে অ্যারিশ আলাইনার চুল ছেড়ে দেয় আর রান্নাঘরে যেতে যেতে মিনমিন করে বলে, আজ যদি যতীন্দ্র মোহন বাগচি বেঁচে থাকতেন, তাহলে হয়তো নতুন করে এমন কিছু লিখতেন,
বাঁশবাগানের মাথার ওপর চাঁদ উঠেছে, ওই চাঁদের জায়গায় চাঁদ রয়েছে, বাঁশগুলো সব কই? এই আলুর বাচ্চির জন্য জীবনটা আমার শেষ। অপরদিকে হুর আলাইনার কথাগুলো শুনে হাসতে হাসতে শেষ। হুরাপ্পি তুমি চুপ করো না। হুরও আলাইনাকে একা ছেড়ে দেয় আর রুমে চলে আসে। ভার্সিটিতে গিয়ে ক্লাসে ব্যস্ত হুর। তখনই হুরের নজর যায় বাইরের দিকে অ্যারিশ দাঁড়িয়ে আছে। অ্যারিশ হুরকে ইশারায় বলে বাইরে আসতে। হুর ইশারায় বলে না। অ্যারিশ বলে, তুই আসবি নাকি আমি আসবো? না না, আমি আসছি। হুর কিছু বলতে যাবে, তখনই ক্লাস টিচার বলে, হুর কি হয়েছে, কোনো সমস্যা? তখনই অ্যারিশ টিচারের পারমিশন নিয়ে ভেতরে আসে আর বলে, স্যার বাসায় থেকে কল এসেছে, হুর আর আমাকে এখনই বাসায় ফিরতে হবে। আচ্ছা হুর, যাও। হুর তো ইচ্ছে মতো বকছে অ্যারিশকে। ওহি আর তিথিও কিছু বলে না। হুর ক্লাস থেকে বেরোতেই অ্যারিশ হুরের হাত ধরে সোজা হাঁটা দেয় বাইরের দিকে। হুর বলেই যাচ্ছে কোথায় যাচ্ছি, কি এটা ওটা, কিন্তু অ্যারিশ হঠাৎ করে হুরের দিকে তাকাতে হুর কিছুটা ভয় পেয়ে যায়। তা দেখে অ্যারিশ একটু হেসে বলে, যদি এতই ভয় করে তাহলে এত বকবক করিস কেন? হুর কিছু বলে না। তা দেখে অ্যারিশ কিছুটা রেগেই বলে, যখন কথা বলা দরকার তখন বলবে না, নয়তো অল টাইম ওই টিভির মতো ঝিরঝির করতেই থাকে। হুর অ্যারিশের পা থেকে মাথা অবধি দেখে বল, আপনি তো আসলে অ্যারিস নামক প্যারিস ভাইরাস। এখন বলবেন তো কোথায় যাচ্ছি? বাসা থেকে তো ফোন আসার প্রশ্নই আসে না। বাবা, তোর এত বুদ্ধি! আল্লাহ তাহলে বুদ্ধি দিয়েছে তোকে, আমার দোয়া কবুল করেছেন। হ্যাঁ, আমার ব্রেন তো আর আপনার মতো হাঁটুতে নিয়ে ঘুরি না। যাই হোক, এটা বলেন কেন ডাকছেন? ডেটে যাব তোর সাথে। হুর অ্যারিশের কথা শুনে আকাশ থেকে পড়েছে এমন মনে হচ্ছে। এইসব কি বলছে? হুর বলে, পাগল আমি? আপনার সাথে যাব তাও ডেটে? নাকি আমাকে মেরে ফেলার ফোন দিয়ে আসছেন, কোনটা? আরেকটা কথা বলবি, তোকে এখান থেকে ধাক্কা দিয়ে বিধবা পদবি গ্রহণ করব। আর একটা কথা বলবি না, বাবা ফোন দিয়ে বলেছে তোকে নিয়ে যেতে আমার সাথে। হুর অ্যারিশের থেকে নিজের হাত ছাড়িয়ে বলে, এই কি বললেন? বিধবা? আপনি জেন্ডার চেঞ্জ করালেন কবে? বিধবা তো স্ত্রীলিঙ্গ। অ্যারিশ নিজের কপাল চাপড়াতে চাপড়াতে বলে, কপাল সব কপাল। তুই কি, হ্যাঁ, আমাকে এত কথা বলিস, নিজে কি আম্মুকের দাদার ঘরের নাতিন? তুই চল এখন। আপনি নিজের দাদা ভাইকে আহাম্মক বললেন? আরেকটা কথা বলবি তো আমি তোকে খুন করে ফেলবো। হুর ঠোঁটে আঙ্গুল রেখে বুঝালো সে আর কিচ্ছু বলবে না। অ্যারিশ হুরের হাত ধরে হাঁটতে লাগে। হুরও বাধ্য মেয়ের মতো অ্যারিশের সাথে সাথে যেতে লাগে। অ্যারিশ এসে সোজা বসে পড়ে হুরকে নিয়ে কারে। হুর কিছু বলে না, চুপচাপ বসে পড়ে অ্যারিশের পাশে। কিছু দূর যেতেই হুর বুঝতে পারে অ্যারিশ তাদের ফার্ম হাউসের দিকে যাচ্ছে। তাহলে কি সত্যিই বাসা থেকে কল এসেছিল? হুর নিজের ফোন অন করতেই দেখে তার বাবা কাকাইরা কল দিয়েছিল, কিন্তু ফোনটা সাইলেন্ট থাকায় বুঝতে পারেনি। হুর আগে একবার এখানে এসেছিল, তখন সবাই একসাথেই ছিল, তার ফুপিরাও ছিল। আজ আবার এই বাড়ি? হুরকে অবাক করে দিয়ে অ্যারিশ বলে, ফুপ্পিরা আসবে এই বাসায়, সাথে সিফাতও আসবে। আগেই বলি, সিফাতকে যেন তোর আশেপাশেও না দেখি, নয়তো আমার থেকে খারাপ কেউ হবে না। আর মাথায় তোর যেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে কেন এই বাসায় হঠাৎ করে, সেটা আমারও জানা নেই। হুর অ্যারিশের দিকে অবাক চোখে তাকিয়ে আছে। কিভাবে সম্ভব? অ্যারিশ গ্লাসে দেখে নিজের চুলগুলো ঠিক করতে করতে বলে, পরে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, দোহাই লাগে হুর বেবি, অন্য দিকে তাকাও, আমি সেন্স হারাবো, ডুবে যাব, বাঁচাতে পারবে না কেউ। হুর কিছু না বলে অন্যদিকে তাকায় আর অ্যারিশ মনোযোগ দেয় ড্রাইভিংয়ে। বাসায় পৌঁছাতে পৌঁছাতে অ্যারিশের মেজাজ খারাপ হয়ে যায়। আদিব আর মৃধা একে অন্যের হাত ধরে দাঁড়িয়ে আছে আর কথা বলছে। হুর মনে মনে ভয় পাচ্ছে যদি এখন কিছু করে বসে তাহলে। অ্যারিশকে কাঁধ থেকে নামতে দেখে মৃধা ভয়ে গলা শুকিয়ে যায়। সাথে সাথে আদিবের হাত ছেড়ে বাসার ভেতরে প্রবেশ করে। অ্যারিশ আদিবের সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, লাস্ট বারের মতো বলছি, এরপর আমার বোনের আশেপাশে দেখলে না, তোর হদিস খুঁজে পাবে না কেউ, জানে মেরে দেব। বর্তমানে কোনো কাহিনী করতে চাই না, 5 মিনিট সময় তোকে যেন এই বাসার আশেপাশেও না দেখি। বলেই হুরকে নিয়ে ভেতরে ঢুকে যায়। আদিব রাগে ফুঁসছে, এত অপমান সহ্য করছে একমাত্র মৃধার জন্য। আদিব চুপচাপ চলে যায়, কিন্তু সবকিছুর বদলা সে ঠিকই নিবে।
বাসায় ঢুকতে আলাইনা দৌড়ে এসে জাপটে ধরে হুরকে। হুর আলাইনাকে জড়িয়ে ধরে বলে, এত খুশি কি হয়েছে? ওমা তুই জানিস না আজ আইলাইনার বিয়ে? আমার না হুরাপ্পির বিয়ে। দিদুনকে বলতে শুনলাম আজ নাকি এক পাত্রপক্ষ হুরাপ্পিকে দেখতে আসবে। শুনেছি ছেলে নাকি অনেক কিউট, মৃদা আপু বলল। তাই ভাবছি হুরাপ্পির বরের কোনো ভাই থাকলে আমিও হুরাপ্পির মতো বউ সেজে চলে যাব। হুরের আর অ্যারিসের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। হুর কি বলবে? সব কেমন লাগছে? অ্যারিসের মা এসে গম্ভীর কণ্ঠে বলে, হুর তাড়াতাড়ি যা, গিয়ে তৈরি হয়ে নে, তোর ফুপ্পি উপরে অপেক্ষা করছে। হুর অনেক কষ্টে নিজের কান্নাটা আটকে রেখে বলে, আচ্ছা। হুরের মা তখন রান্নাঘরে। প্রায় ঘন্টাখানিক কেটে যায়। অ্যারিস হুরের সাথে কথা বলার চেষ্টা করেও বৃথা। তাকে কেউ একা ছাড়ছেই না। শেষে সবাই হুরকে রেডি করিয়ে বের হতেই অ্যারিস রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়। হুর বসে আছে আয়নার সামনে, পরনে একটা জামদানি শাড়ি, হালকা সাজ। অ্যারিসকে দেখে হুর বেশ চমকে যায়। অ্যারিস হুরের দিকে তাকিয়ে বলে, তুই এই বিয়ে করবি না। নিচে গিয়ে সবাইকে বলবি তুই এই বিয়েতে রাজি না। কেন বলবো? ছেলে দেখতে শুনতে ভালো, ফুপি বলল বিয়ের পর আমাকে পড়াবে। আর কি চাই? আর ছেলেকে নাকি আমিও চিনি। নাম কি ছেলের? নীলাদ্র। নামটা শোনা মাত্রই অ্যারিসের মাথায় আগুন ধরে যায়। অ্যারিস জাস্ট বলে, দেখ এবার আমি কি করি। এমন করে কি লাভ? আপনি যতটা সহজ ভাবতেছেন তেমনটা সহজ না। সবাই মানবে না, আর আমি চাই না কারোর সাথে আমার সম্পর্ক খারাপ হোক। এতেও অ্যারিসের কিচ্ছু যায় আসে না। হুরকে এক পলক দেখে নিচে নেমে আসে অ্যারিস। অ্যারিসকে এভাবে যেতে দেখে হুরও যেতে লাগে অ্যারিসের পিছু পিছু। অ্যারিস তার বাবার কাছে গিয়ে বলে, বাবা আজকে হুরকে দেখতে আসবে? ছেলে তোদের নীলা ম্যামের ভাই হুরকে খুব পছন্দ করে। ছেলেও শুনলাম ভালো। ভালো ভালো কথা শুনে আমার কানের সব ভালো ব্যাকটেরিয়াগুলো মরে গেছে। কি এমন আছে নীলাদ্রের মাঝে? ওর থেকে ভালো ছেলে আছে। নীল হুরের জন্য পারফেক্ট না। অ্যারিসের কথা শুনে সবাই চুপ। হুর দাঁড়িয়ে আছে সিঁড়ির এক কোণে। অ্যারিসের মা গিয়ে হুরের পাশে দাঁড়ায়। হ্যাঁ তা তো আছেই, কিন্তু এরিস বাবা তুমি এভাবে বলছো কেন? তো হুরের জন্য কে পারফেক্ট? দেখ ইরিশ, তোর সব পাগলামি আমি মেনে নিই, কিন্তু এটা না সিফাতকে তুই দেখতে পারিস না তাই ওকে বাড়িতে আসতে দিইনি। সিফাত হুরকে পছন্দ করতো, কিন্তু তোর বলাতে আমি বিয়ের কথা বাড়াইনি। এখন আবার কি? অ্যারিসের বাবা সবাইকে চুপ করাতে বলে, তুমি কি হুরকে পছন্দ করো? হ্যাঁ করি। উপস্থিত কয়েকজন বাদে সবাই অবাক। মৃধা, দিদুন, তার ফুপি, আরো কিছু আত্মীয় স্বজন। অ্যারিসের বাবা আবারও বলে, তুমি হুরকে বিয়ে করতে চাও? আজব তো, তুমি থাকতে এই কথা আমার কেন বলতে হবে? হুরের চাচি বেশ খুশি, কারণ হুরকে তার বরাবরই খুব পছন্দ, আর নিজেদের মেয়ে নিজেদের বাসায় থাকবে। হুরের মাও খুশি। মৃধা দিদুনের কানে কানে বলে, দিদুন বিয়েটা আটকাও, নয়তো সব শেষ করে দেবে এই হুর। দেখেছো কেমন সবাইকে হাত করে নিয়েছে? আমি এই বিয়ে মানি না। না মানলে কিছু করার নেই। এই বিয়ে হলে আমি আর এই বাসায় থাকবো না। অ্যারিস হুরকে পাশ কাটিয়ে উপরে উঠতে উঠতে বলল, থাকবে না ভালো কথা। আমাদের বিয়ে খেয়ে তারপর তুমি তোমার মেয়ের সাথে যেও। আর লাইফটা আমার, তোমার না দিদুন। তোমার এইসব নিয়মে আমাকে জড়াতে এসো না। বলেই চলে যায়। হুর এখনো সেখানেই দাঁড়িয়ে আছে। হুর তার কাকিমার দিকে তাকাতে কাকিমা তার দিকে রাগী দৃষ্টিতে তাকায়। হুর এবার কেঁদে দেয় আর বলে, বিশ্বাস করো আমি কাকিমা জানতাম না এরিস ভাইয়া এমন কিছু করবে। হ্যারিসের মা হেসে দেয় আর বলে, দূর পাগলি, আমি তো আরো খুশি হয়েছি। যা উপরে যা, দেখ এরিস কোথায়। হুরের দায়দুন একরকম বাড়ি মাথায় করে নিয়েছে। হুরের সাথে সাথে আলাইনাও ছাদে আসে। উপরের দিকে একটু ঝামেলা হলেও সবটা সামলে নেয় অ্যারিসের বাবা। অ্যারিসও ছাদের কোণে। আলাইনা অ্যারিসকে বলে, বাহ বাহ, এক বলে অল আউট করে দিলা। তুই নিচে যা, আমার হুরের সাথে কথা আছে। না, এইভাবে যাব না, দেনা পাওনার ব্যাপার আছে না। চকোলেট এনে দিব, যা। আলাইনা চলে যায়। অ্যারিস বলে, দেখ হুর, তুই এখন চাইলেও আমার, না চাইলেও আমার। মানুষটা আমি স্বার্থপর, কিন্তু আমার থেকে বড় স্বার্থপর তুই। আমার জন্য তোর
একটুও খারাপ লাগেনি। এই যে আমার সাথে এমন করতে যাচ্ছিলি না, সেটা সুদ সমেত ফিরে পাবি। হুর কিছু বলতে যাবে তখনই অ্যারিশ বলে, যা এখান থেকে। হুর ভয়ে দুপা পিছিয়ে যায়। হুর তো ভেবেছিল তার বিয়ের পর অ্যারিশ ঠিক হয়ে যাবে, কিন্তু অ্যারিশের সাথে যে তার বিয়ে হবে ধারণার বাইরে ছিল। এখন নিচে গিয়ে না করলে অ্যারিশ হুঙ্কার দিয়ে উঠবে। হুর নিচে নামছে, হঠাৎ করে কেউ হুরের রুমাল দিয়ে মুখ চেপে ধরে। কিছুটা সময় ছটফট করার পর হুর শান্ত হয়ে যায় আর ধীরে ধীরে চোখ বুজে ফেলে। দেখ হুর, তুই এখন চাইলেও আমার, না চাইলেও মানুষটা আমি বড় স্বার্থপর, কিন্তু আমার থেকে বড় স্বার্থপর তুই। আমার জন্য তোর একটুও খারাপ লাগেনি। এই যে আমার সাথে এমন করতে যাচ্ছিলি না, সেটা সুদ সমেত ফিরে পাবি। হুর কিছু বলতে যাবে তখনই অ্যারিশ বলে, যা এখান থেকে। হুর ভয়ে দুপা পিছিয়ে যায়। হুর তো ভেবেছিল তার বিয়ের পর অ্যারিশ ঠিক হয়ে যাবে, কিন্তু অ্যারিশের সাথে যে তার বিয়ে হবে ধারণার বাইরে ছিল তা। এখন নিচে গিয়ে না করলে অ্যারিশ হুঙ্কার দিয়ে উঠবে। হুর নিচে নামতেই হঠাৎ করে কেউ হুরের রুমাল দিয়ে মুখ চেপে ধরে। কিছু সময় ছটপট করার পর হুর শান্ত হয়ে যায় আর ধীরে ধীরে চোখ বুজে ফেলে। খুব সাবধানে হুরকে সবার চোখের আড়াল করে বাসার পেছনের দরজা দিয়ে বের করে আনা হয়। চোখ মেলতেই হুরকে নিজেকে আবিষ্কার করে একটা অন্ধকার রুমে। এমন অবস্থায় বাইরের দিন নাকি রাত অবধি বোঝা যাচ্ছে না। হুর ঘামতে লাগলো ভয়ে, কারণ আগে কখনো এমন কিছুর সম্মুখীন হয়নি সে। ওর কোনোরকম উঠে দাঁড়ায়, সামনে আগাতেই কিছুতে বেজে নিচে পড়ে যায় হুর। ব্যথায় কুকড়ে যায়, পাটা হয়তো কেটে গেছে, জ্বালা করছে বেশ। ভালোভাবে বুঝতে পারে জায়গাটা বেশ পুরনো। হুর সেখানে বসে জোরে চিৎকার দিয়ে বলে, কেউ কি আছে এখানে? আমাকে এখানে কে এনেছে? কেউ শুনছেন? হুরের আওয়াজগুলোই দুদেয়ালে বাড়ি খেয়ে ফিরে আসছে বারবার। হুরের এবার প্রচন্ড রকম ভয় করছে। হুর আবার দাঁড়িয়ে যায় আর ধীর পায়ে এগিয়ে আসে খুব সাবধানতার সাথে। অপরদিকে সবাই পাগলের মতো খুঁজে চলছে হুরকে। অ্যারিসের অবস্থা তো খারাপ সবচেয়ে বেশি। সবাই একটাই কথা, হুর কোথায়? সবাই টেনশন করছে। হুরের মা কান্না করছে আর অ্যারিসের মা হুরের মাকে সামলাচ্ছে। অ্যারিস বৃথা চেষ্টা করছে হিসাব মেলানোর, কারণ হুরের এতটা সাহস নেই বাসা থেকে একা চলে যাবে। তার সাথে দেখা করার আসার পরই নাকি হুরকে পাওয়া যায়নি, আর হুরকে কেউ বাসা থেকে বের হতেও দেখেনি। যখন সবাই হুরকে রুমে আনতে যায় দেখে হুর নেই। সবাই সম্পূর্ণ বাড়ি খুঁজলেও কেউ হুরের হদিশ অব্দি পায় না। অ্যারিসের বাবা বলে, পুলিশকে খবর দেওয়া যাক। কেন? পুলিশকে বলার কি আছে? আর হয়তো হুরের এই বিয়েতে মত ছিল না, তাই চলে গেছে। অ্যারিস রাগী দৃষ্টিতে মৃধার দিকে তাকাতে মৃধা বলে, আমার দিকে এইভাবে তাকালে সত্যিটা মিথ্যে হয়ে যাবে না। অ্যারিস মৃধার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলে, সত্যিটাকে মিথ্যেভাবে সাজানোর বৃথা চেষ্টা করছিস তুই মৃধা। মুহূর্তে মৃধার চোখ মুখের রং পাল্টে যায়। মৃধা বলে, আমি কি মিথ্যে বলবো? সেটাই ভালো। হুরের কিছু হলে যে এই কাজের সাথে যুক্ত তার খবর আছে। তোরা চুপ করবি? এইটা বাপ, মেয়েটা কোথায় গেল? প্রায় ঘন্টা 5 হতে লাগলো। আরেকবার ভালো করে খুঁজো সবাই বাসাটা। তখনই উপর থেকে নেমে আসে সিফাত। সিফাতকে দেখে আরেক দফা অবাক হয় অ্যারিস। সিফাতকে দেখে অ্যারিস রেগে গিয়ে বল, সিফাত এখানে কি করে? কিছু সময় আগেই এসেছে তোর ফুপ্পিকে নিতে। বাইরে থেকে চলে যেতে চেয়েছিল, শুধু আমি আটকাতে থেকে গেল। তো এতক্ষণ কোথায় ছিল? এত যে খোঁজাখুঁজি হলো, সিফাত কোথায় ছিল? আমিও সম্পূর্ণ বাসা খুঁজেছিলাম। এতটা সময়? হুর কোথায়? আমি কি করে বলবো? দেখ, আমি আর অন্তন যাবি না। হুর কোথায় বলে দিব, খুঁজতে হবে। অ্যারিস রেগে পাশে থাকা ফুলদানিটা সজোরে মেঝেতে মারে। সিফাত অ্যারিসের কাঁধে হাত রেখে বলে, চিন্তা করিস না, হুর ঠিক আছে। রাত 2টা বাজতে চললো, কারো চোখে ঘুম নেই। আলাইনা ঘুমিয়ে পড়েছে। হুরের দিদুন বলে, আমি ঘুমাতে গেলাম, নয়তো বিপি বেড়ে যাবে। বৃদ্ধ তার দিদুনের সাথে তাল মিলায়। এদের দুজনের কিচ্ছু যায় আসে না। হুর অনেক কষ্টে দরজাটা খুঁজে পেয়েছে, কিন্তু না বাইরে থেকে লক করা দরজা। হুর বারবার বলছে কেউ দরজাটা খোলো। ঘেমে একাকার হয়ে গেছে হুর। চোখগুলো অতিরিক্ত কান্নার ফলে জ্বালা পোড়া করছে। সকালে নাস্তা করে বেরিয়েছিল হুর, আর কিচ্ছু খায়নি। বেশ দুর্বল লাগছে হুরের শরীর, মাথাটাও কেমন ঝিমঝিম করছে। হুর দুপা পিছিয়ে যায়, ভারসাম্য রাখতে না পেরে পেছনে কিছুর সাথে আবারও ধাক্কা লাগে। কিন্তু এবার সেই বস্তাটাই হুরের উপর পড়ে যায়। হুর চিৎকার করলেও কারো কান অব্দি সে আওয়াজ পৌঁছায়নি। সকাল হতেই সবাই যে যার মতো বাসায় ফিরে যাচ্ছে। অ্যারিস যেতে না চাইলেও অ্যারিসের বাবা অ্যারিসকে বুঝিয়ে বাসায় যাওয়ার জন্য রাজি করায়।
আলাইনারও মুড অফ, হুরকে পাওয়া যাচ্ছে না, সে খুব মিস করছে। মৃধা আলাইনাকে নিয়ে গার্ডেনে দাঁড়িয়ে আছে, সবার অপেক্ষা। মৃধা বারবার হাই তুলছে। আলাইনা চোখ পড়ে কিছু একটার উপরে, রোদের আলোতে উজ্জ্বল জিনিসটা আরো জ্বলজ্বল করছে। আলাইনা মৃধার হাত ছেড়ে দৌড়ে গিয়ে সেটা তুলে নেয়। একটা চেন, এটা সে কোথাও একটা দেখেছে। মৃধা গিয়ে তাড়াতাড়ি সেটা নিতে যাবে, তখনই আলাইনা সেটা অন্য হাতে নিয়ে নেয়। মৃধা বলে, কি এটা দেখি। আলাইনা মৃধার দিকে তাকিয়ে বাসার উদ্দেশ্যে দৌড় দেয়। মৃধাও পিছু পিছু ছুটছে, আলাইনাকে থামতে বলছে, কিন্তু আলাইনা তার মতো সোজা বাসার ভেতরে চলে যায়। গিয়ে সে আরিশ ভাইয়া বলে বাসা মাথায় করে নিয়েছে। আরিশ আলাইনাকে এভাবে আসতে দেখে বলে, কি হয়েছে আলাইনা? আলাইনা কিছু বলতে যাবে, তখনই মৃধা এসে বলে, না ভাইয়া, কিছু না। আমি আলাইনাকে ভয় দেখিয়েছিলাম, বলেছিলাম যে তুই কথা না শুনলে হুরের মতো তোকেও ছেলে ধরা নিয়ে যাবে। আলাইনা আসো, সবার মন খারাপ, চলো আমরা কারে গিয়ে বসে দেখি কে আগে যেতে পারে। তুমি এত মিথ্যা কথা কিভাবে বলো? তোমাকে পুরস্কার দেওয়া দরকার মিথ্যা বলার জন্য। তুমি এসব কিচ্ছু বলনি। তুমি তো পাগলের মতো হাই তুলছিলে, ব্রাশ অবধি করনি, গন্ধ আসছে তোমার থেকে। আরিশ আলাইনাকে নিয়ে সোফায় বসে পড়ে আর বলে, কি হয়েছে আলাইনা, সত্যি করে বলতো। সবাই তাকিয়ে আছে আলাইনার দিকে। আলাইনা তার হাতের চেনটা আরিশের হাতে দেয়। হ্যাঁ, এটাই সে চেন যেটা সে হুরকে তার বার্থডেতে দিয়েছিল। আরিশ সেটা নিয়ে বলে, এটা তুই কোথায় পেলি? আমি আর মৃদাপু দাঁড়িয়েছিলাম বাইরে, তখন দূর থেকে দেখলাম কিছু একটা চিকচিক করছে। মৃধার চোখে মুখের রং বদলাতে লাগে। সিফাত কিচ্ছু না বলে দৌড়ে গার্ডেনে চলে আসে। সিফাতকে সবাই এভাবে বের হতে দেখে অ্যারিশও সিফাতের পিছু পিছু আসে। পরক্ষণে অ্যারিশের মনে পড়ে, কালকে সব জায়গায় খোঁজা হলেও আমাদের বাসার বাইরে স্টোর রুমটা দেখা হয়নি। অ্যারিশ একরকম সবার আগেই দৌড়ে স্টোর রুমের দরজা খুলে, আর যা দেখে তার জন্য কেউ প্রস্তুত ছিল না। মেঝেতে পড়ে আছে হুর, রক্তাক্ত অবস্থায়। হুরের উপর পড়ে আছে পুরনো বই রাখার সেলফটা। আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে কাচের টুকরো। অ্যারিশ আর সিফাত তাড়াতাড়ি করে সেই সব সরিয়ে ফেলে। অ্যারিশ হুরকে কোলে তুলে নেয় আর সিফাতকে বলে, তাড়াতাড়ি করে আমাদের হুরকে হসপিটালে নিতে হবে। এখন পরিবেশ শান্ত থাকলেও কিছু সময় আগেও এখানে ছোটখাটো সুনামি বয়ে গেছে। হুরকে এই অবস্থায় দেখে একরকম পাগল অবস্থা হয়েছিল অ্যারিশের। অ্যারিশকে এতটা অশান্ত আগে কখনোই দেখা যায়নি। বরাবরই রাগ জিদ বেশি থাকলেও খুব সুন্দরভাবে সে সবটা সামলায়। হঠাৎ করে একটা চর বসিয়ে দেয় অ্যারিশ মৃধার গালে। উপস্থিত সবাই অবাক। অ্যারিশ বলে, হুরের সাথে তোর কি সমস্যা আমি জানি না, কিন্তু হুরের আজ কিছু হলে আমার থেকে খারাপ কেউ হবে না। আলাইনা এক কোণে তার মায়ের হাত ধরে দাঁড়িয়ে আছে। আহ ইরিশ, কি হচ্ছে? দিদুন, আমি ভালো করেই জানি এটা মৃধার একার কাজ না, এটা তুমিও মৃধাকে সাহায্য করেছো। মৃধা কেঁদে সত্যিটাই বলে দেয়, আমি কিছু করিনি, সব ছিল দাদুনের প্ল্যান। দাদুনি বলেছিল হুরকে তার মামার বাড়ি চট্টগ্রামে সময় মতো পৌঁছে দেবে, আর হুর আসার পর সবাই হুর হুর করে বেড়াও। আমাকে তো কেউ চিনোই না, যা করেছে ভালো করেছে। দিদুন চুপ। সিফাত অ্যারিশের মাকে বলে, মামি, মৃধাকে এখান থেকে নিয়ে যাও। এরিশ কখন কি করে বসে বলা মুশকিল, আর এটা হসপিটাল। দিদুন আর মৃধাকে নিয়ে আমি বাসায় চলে যাচ্ছি। সিফাত ওদের নিয়ে চলে যায়। সবাই ভাবছে মানুষ এমন কিভাবে করতে পারে। যে রুমে হুরের চেক আপ হচ্ছে সেই রুমের দরজায় অ্যারিশ জোরে লাথি দিয়ে চিৎকার করে বলে, এত সময় লাগে? কি করছে এরা? ঘুমাচ্ছে নাকি? বালিশ পাঠাবো? অ্যারিশ, কি হচ্ছে এসব? সব তোমার আদরের দুলালির জন্য হয়েছে। হুরের বাবা অ্যারিশের কাঁধে হাত রেখে বল, শান্ত থাক। হুর চোখ মেলে তাকাতেই দেখে মাথার উপর সাদা ছাদ। ধীরে ধীরে উঠে বসে। রুমের চারপাশ দেখে মনে হচ্ছে এটা হসপিটাল। মাথাটা বেশ ব্যথা করছে। হাত দিয়ে বুঝতে পারে মাথায় ব্যান্ডেজ করা। কালকে রাতের কথা মনে পড়ে হুরের। সে তো একটা রুমে বন্ধী ছিল। হুরকে উঠে বসতে দেখে নার্স গিয়ে সবাইকে বলে হুরের সেন্স ফিরেছে। একে একে সবাই এসেছে হুরকে দেখতে। দেয়াল ঘড়িটার দিকে হুর তাকিয়ে দেখে দুপুর 2টো বাজে। সবাই হুরকে জেকে বসে আছে। তখনই সবাইকে চুপ করিয়ে হুরের কাছে গিয়ে বসে আলাইনা আর সবাইকে বলে, তোমরা সবাই বাইরে যাও, আপ্পির সাথে আমার কথা আছে।
আলাইনা, হুর আপুকে রেস্ট করতে দাও। রেস্টের কথা বাদ দিয়ে বাসায় গিয়ে রেস্ট করে নিয়ে আসো। আমার কথা আছে বললাম না? সবাই দুই বোনকে একা ছেড়ে বাইরে চলে আসে। আলাইনা হুরকে জড়িয়ে ধরে বলে, তুমি জানো কতটা ভয় পেয়ে গিয়েছিলাম আমরা সবাই, বিশেষ করে অ্যারিশ ভাইয়া। এরিশ ভাইয়া কোথায়? পাপ্পা আর কাকাই মিলে বাসায় পাঠিয়েছে। জানো, এই মৃদা নামক ফাজিল কিরাকে অ্যারিশ নামক প্যারিস ভাইরাস খুব ভালোভাবেই জব্দ করেছে। ঠাস ঠাস। মানে বুঝলাম না। আচ্ছা, আমি কি ইংলিশ বলছি? আমি বলেছি অ্যারিশ ভাইয়া মৃদা আপুকে মেরেছে। ভালোই করেছে। তোমাকে ওই স্টোর রুমে বন্ধ করে রেখেছিল ফাজিল মহিলা। না না, এখনো মহিলা হয়নি, সবে তো 17, কিন্তু 1 বছর পর হয়ে যাবে। যাই হোক, কিচ্ছু খাবে? নার্সকে ডাকবো? খারাপ লাগছে? না না। হুর বুঝতে পারে সব কিছুর পেছনে মৃধার হাত। আচ্ছা, তুমি থাকো, আমার ক্ষুধা লেগেছে, আমি খেয়ে আসি। আর হ্যাঁ, অ্যারিশ ভাইয়ার সাথে বাসায় চলে এসো কেমন? দেখি বাইরে কি অবস্থা। এদের নিয়ে পারি না, সবাই এক মেয়েকে নিয়ে পড়ে আছে। অন্যদিকে যে আমি একজন আছি সে খেয়ালই কি আছে? মিসেস শায়াতকে বলতে হবে আমার বাসায় যাওয়ার ব্যবস্থা করো। বলে কেবিন থেকে বেরিয়ে যায় আলাইনা। বিকেল 4টা হবে। বেডে হাতশোয়া হয়ে বসে আছে হুর। পাশে ওহি আর তিথি অনর্গল কথা বলেই চলেছে। হঠাৎই কেউ একজন প্রচন্ড জোরে দরজা খুলে ভেতরে ঢুকলো। প্রথম দফায় চমকে গেলেও অ্যারিশকে দেখে শান্ত হয়ে বসে হুর। অ্যারিশ এক প্রকার দৌড়ে ভেতরে ঢুকলেও হুরকে বসে থাকতে দেখা মাত্রই থেমে গেল অ্যারিশ। কিছুক্ষণ হুরের দিকে তাকিয়ে থেকে হুরের কাছে এসে হুরকে জড়িয়ে ধরে। কপালে একটা ডিপ কিস করে বলে, চল। হুর তো অবাকই, সাথে ওহি আর তিথি অবাক। এর মধ্যেই সবাই রুমে প্রবেশ করেছে। বড় বাবাইকে দেখে মনে হচ্ছে তিনি বিন্দু মাত্র অবাক হননি, বা কেউই হয়নি। কি হলো, চল, তুই তো হাঁটতে পারবি না। কথাটা বলে কোলে তুলে নেয় হুরকে। হাতে স্যালাইন লাগানো ছিল। টানে ব্যথায় কুকিয়ে উঠল হুর। অ্যারিশ ভ্রু কুচকে হুরের হাতের দিকে তাকায়। অ্যারিশ বেশ জোরেই বলে, আমি বলেছিলাম না ওকে এসব না লাগাতে? কেন লাগিয়েছেন এগুলো? না লাগালে হয় না? পাগল হয়ে গিয়েছে সব। 1 মিনিটও থাকতে দিচ্ছি না। ও আমার সাথেই থাকবে। মানে তোর থাকতে হবে না। আমার হুরপরি আমার সাথে থাকবে, আমি দেখে রাখবো। অ্যারিশের চিৎকারে সবার অন্তরাত্মা কেঁপে উঠল। হুরের নার্সরা এসেও হাজির। লোকটা কি আসলেই পাগল টাগল হয়ে গেছে নাকি? অ্যারিশ আবারও হুরকে সাবধানে বেডে বসিয়ে দেয়। ধীরে ধীরে হাতটা হাতে নিয়ে দেখে। কেমন বাচ্চা বাচ্চা লাগছে ওনাকে। তখনই বড় বাবা অ্যারিশকে ধমক দিয়ে বলে, অ্যারিশ, পাগলামোর লিমিট থাকে। তুমি বাচ্চা না। আর হোরের জন্য কোনটা ভালো সেটা ডক্টররা তোমার থেকে ভালো জানে। তখনই অ্যারিশ একটু শান্ত হয়। হুরকে কিছু না বলে বাইরে চলে যায় অ্যারিশ। হুরের বাবা নার্সকে ডাকে। ক্লান্ত বিকেলে শেষ প্রহর চলছে। সূর্যের সোনালি আলো ছড়িয়ে পড়েছে চারদিকে। জানলা দিয়ে হালকা বাতাসে দুলছে পর্দাগুলো। নীরব পরিবেশ। খুব একটা যে খারাপ লাগছে হুরের তা কিন্তু না, ভালোই লাগছে হুরের। অ্যারিশের বাচ্চামোর কথা মনে পড়তেই হাসি পাচ্ছে। আচ্ছা, অ্যারিশ কি সত্যি হুরকে চায়, নাকি এসব শুধু ক্ষণিকের আসক্তি যা কিছুদিন পর কেটে যাবে? আজকাল হুর একটু বেশিই ভাবছে অ্যারিশকে নিয়ে। হুটহাট কেমন কাছে চলে আসে। কথায় রাগ, জিদ, ভালোবাসা সবই থাকে। কখনো আদরে মাখা সেই হুরপরি ডাক, কখনো এখান থেকে যা রাগ মিশ্রিত কণ্ঠ। এইসবের মাঝে হঠাৎ করেই কেউ সেখানে আসে। হুর উৎসুক হয়ে তাকায় সেদিকে। হুর ভেবেছে হয়তো তার ভাবনার মানুষটাই এসেছে, কিন্তু না, নার্স এসেছে। হুরকে একবার দেখে চলে যায়। রাত 9টার দিকে অ্যারিশ হুরকে খাইয়ে দিচ্ছে। সবাই বাসায় চলে গেছে। অ্যারিশই সবাইকে বাসায় যেতে বলেছে। অ্যারিশ থামাথামি নেই, একের পর এক চামচ করে স্যুপ দিয়ে যাচ্ছে হুরের মুখে। দম নেওয়া সময় অবধি পাচ্ছে না বেচারি। হুরেতে চরম বিরক্ত, কারণ সে বরাবরই নিজের হাতেই খায়। হাতে বেশ খানিকটা জায়গা কেটে যাওয়ায়
আর অ্যারিসের পাগলামোর জন্য হাত এখন ব্যথায় মুভ করতে পারছে না। উপর দিকে অ্যারিসও চরম বিরক্ত। একটা নার্স এসে দাঁড়িয়ে আছে, একে তো কিছু করছে না, তার দিকে তাকিয়ে আছে। তার এই রকম দাঁড়িয়ে থাকাতে বেশ বিরক্ত আমাদের অ্যারিস মহাশয়। নার্সকে উদ্দেশ্য করে অ্যারিস বলে, আপনি এখানে এভাবে দাঁড়িয়ে আছেন কেন? কাজ নেই নাকি? নার্সটা একটু ভ্যাবাচাকা খেয়ে বলে, না স্যার, আসলে তা না, ম্যামের খাবারের পর ওনাকে ঔষধ দিতে হবে। উনি কি আপনার ওয়াইফ? আপনার কি তাতে? না মানে এমনি। আপনি কি সিঙ্গেল? না, আমার বউ আছে। এই যে কিছুদিন পর আমাদের বিয়ে। আর এত প্রশ্ন কেন? আপনি জার্নালিস্ট নাকি আমি আসামি, কোনটা? আজব। নার্সটা অ্যারিসের এমন কথা শুনে আবারও চুপসে যায়। হুরের বেশ মজাই লাগছে ব্যাপারটা। সরি স্যার, আসলে আমি সেটা মিন করিনি। নার্সটা আর কথা বাড়ায় না। খাওয়া শেষে অ্যারিস ওষুধ দেখছে কোনটা এখন খেতে হবে। হুর অ্যারিসকে বলে, এতটা সময় কোথায় ছিলেন? অ্যারিস হুরের দিকে মিষ্টি হাসি দিয়ে বলে, কেন, মিস করছিলি নাকি? হুর কিছুটা অপ্রস্তুত হয়ে যায় অ্যারিসের কথায়, কিন্তু নিজেও কম না, তাই সেও বলে, আমি আপনাকে কেন মিস করতে যাব? আপনি একটা কথা কি জানেন? অ্যারিস ইশারায় বলে, কি? নার্সটা হয়তো আপনাকে লাইক করেছে, আপনাদের মানাবেও অনেক, সুন্দর জুটি। অ্যারিস হুরের কথা শুনে হুরের দিকে তাকিয়ে বলে, আমার বউ আছে, 2 দিন পর বিয়ে করব, 1 মাস পর বেবি কোলে নিয়ে ছবি তুলবো, তারপর দেয়ালে টানিয়ে রাখবো, আর ছবির কোণে লেখা থাকবে মেড ফর ইচ আদার। ডাফার একটা। আর একটা কথা বলবি, তোকে জানালা দিয়ে নিচে ফেলে দেবো। হুর ভেঙচি কেটে আরেক দিকে তাকায়। অ্যারিস তাকে দেখে হেসে নিজের কাজে মনোযোগ দেয়। অপরদিকে বাসায় মৃধা আর দিদুনকে সবাই ইচ্ছে মতো কথা শোনাচ্ছে। মৃধা দিদুন কেউ কিছু বলতেও পারছে না। সবার একটাই কথা, হুরের সাথে কিছু হলে খবর আছে, হুরকে বাসায় আনা হবে। বাসায় এসেছে আজ 2 দিন হতে চলল হুরের। মাথাটায় প্রচুর ব্যথা, পায়ের কাটা জায়গাটাও এখনো শুকায়নি। আলাইনা সাথেই থাকে হুরের, কিন্তু এখন সে স্কুলে আশেপাশে কেউ নেই। গলাটা শুকিয়ে গেছে পানির পিপাসায়। হুর কোনো রকম উঠে দাঁড়ায়, পায়ে ব্যথা অনুভব করছে, কিন্তু তাও 1 পা 2 পা করে আগাতে লাগে। কিন্তু হঠাৎ করেই মাথাটা চক্কর দেয়, আর সাথে সাথে হুর নিচে বসে পড়ে। আর তখনই অ্যারিস আসে হুরের রুমে। আজ ভার্সিটি থেকে তাড়াতাড়ি ফিরেছে শুধু হুরের জন্য। হুরকে এভাবে বসে থাকতে দেখে তাড়াতাড়ি করে হুরের কাছে যায়। হুর তখনও চোখ বন্ধ করে আছে। অ্যারিস সাথে সাথে হুরকে কোলে তুলে নেয়। হুরের মনে হচ্ছে সে হাওয়ায় ভাসছে। চোখ খুলে দেখে অ্যারিস। অ্যারিসকে দেখে বেশ চমকে যায় হুর, কারণ তার কোনো আশাই ছিল না। অ্যারিস হুরকে বেডে বসিয়ে দেয় আর দৌড়ে নিচে গিয়ে পানি নিয়ে আসে। অ্যারিসকে তার মা ডাকলেও অ্যারিস না শুনেই চলে আসে। হুরকে পানি দিলে হুর সবটা পানি খেয়ে অ্যারিসের দিকে তাকায়। অ্যারিসের প্রথম কথাই হলো, তোকে বারণ করা হয়েছে না পাকনামি না করতে? তুই আবার নিচে নামতে গিয়েছিস কেন? আসলে পানি পিপাসা পেয়েছিল, কিন্তু কেউ ছিল না, সবাই কাজে ব্যস্ত ছিল। অ্যারিস হুরের পাশে বসে পড়ে, আর হুর সেটা দেখে বলে, আপনি এখন আসতে পারেন। অ্যারিস ভ্রু কুচকে বলে, তোর কথা এসেছি আমি? আমার ইচ্ছে হয়েছে তাই এখানে এসেছি, যখন ইচ্ছা হবে চলে যাব। হুর ভেঙচি কেটে অন্যদিকে তাকায়। অ্যারিস বলে, অন্যদিকে না তাকিয়ে নিজের হবু বরের দিকে তাকা। দেখ কত হ্যান্ডসাম একটা ছেলে। আর তুই তুই একটা আজব প্রাণী। অকারণেই হুরপরি বলি, তুই তো একটা আজব এলিয়েন। হ্যান্ডসাম নাকি ভাঙা গাড়ির হ্যান্ডেল কে জানে, আর আপনাকে আমি কি দেখতে যাব? মানুষটা কি আপনি নতুন? আপনাকে আমার জানা আছে। যেমন? হুর কিছু সময় চুপ থেকে বলে, এই যেমন বেশি রাগলে হুর বেবি, কম রাগ থাকলে হুর চলে যা। আর অ্যারিস এক ভ্রু উঁচু করে বলে, আর কি? না কিছু না। অ্যারিস হুরের দিকে ঝুঁকে আসলে হুর মাথা নিচু করে ফেলে। অ্যারিস হুরের কপালে একটা চুমু দিয়ে বলে, আর যখন খুব ভালোবাসি তখন হুরপরি ডাকি, তাই তো? তোর ধারণা ভুল। আমার রাগ অভিমান সব কিছুর পেছনেই তোর জন্য থাকে এক প্রবল আবেগ। হুর সেভাবেই বলে, আর সেটা কিছুদিন পর কেটে যাবে। অ্যারিস হুরকে অবাক করে দিয়ে বলে, কেটে যাওয়ার হলে অনেক আগেই যেত। সময় কখন কোন দিক দিয়ে চলে যায় তা বলা মুশকিল। যখন সময়টা ভালো থাকে দ্রুত করে সেটা কেটে যায়, আর যখন সময়টা খারাপ থাকে তখন মনে হয় যেন থমকে গেছে। আসলে এখানে একটা রহস্য আছে। রহস্যটা হচ্ছে আমরা সময়টাকে কিভাবে রাখতে চাই। বেশ ভালোভাবেই কাটছে অ্যারিস আর হুরের দিনগুলো। অ্যারিসের রাগ ভালোবাসা
সবকিছুরই প্রেমে পড়ে গেছে হুর। এখন সেও উপভোগ করে অ্যারিসের কথাগুলো। মাসখানেক হবে আজ হুরের আর অ্যারিসের গায়ে হলুদ। মাত্রই হুর রুমে এসেছে আর হলুদ পরিষ্কার করছে, তখনই তার রুমে কেউ প্রবেশ করে। পেছনে তাকিয়ে দেখে অ্যারিস। অ্যারিসকে দেখে হুর বলে, আপনি এখানে কি করেন? যান এখান থেকে, কেউ দেখলে কি ভাববে? তখনই আলাইনা ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। অ্যারিস অবাক আলাইনাকে দেখে। আলাইনা বলে, তুমি এখানে কি করো? তুই এখানে কি করিস? যা এখান থেকে। আমার বাড়ি, আমার ঘর, আমাকেই বলে সর সর। আর একটা কিছু বলবা হুরাপ্পি, আর তোমার বিয়ে হতে দিব না। অ্যারিস ভেঙচি কেটে বল, তুই কে পুচকি ইঁদুরের বাচ্চা? তোর বোনকে নিয়ে পালিয়ে যাব? তাহলে আমিও সবাইকে বলে দিব তুমি হুরাপ্পিকে সেদিন কিস করেছ। অ্যারিস চুপ করে যায় আর হুর রাগে দৃষ্টিতে তাকিয়ে আছে অ্যারিসের দিকে। কিছুদিন আগে মৃধা আর দিদুন যখন নিজেদের ভুল বুঝতে পেরে সরি বলে, সেদিন রাতে আলাইনা বায়না ধরে আইসক্রিম খাবে। তখন অ্যারিস, আলাইনা আর হুর আইসক্রিম খেতে যায়। হঠাৎ করে অ্যারিস বলে, আলাইনা চোখ অফ কর। আলাইনা দুহাত দিয়ে চোখ বন্ধ করলেও হাতের আঙ্গুলের ফাঁকে ঠিকই দেখেছে অ্যারিস হুরের গালে কিস করেছে। হ্যারিস আলাইনাকে বলে, সেদিন চুরি করে দেখেছিস, এখন তোকে লাইভ দেখাবো। আলাইনা একটা বালিশ নিয়ে অ্যারিসকে মারতে মারতে বলে, বের হও রুম থেকে, নয়তো আমার থেকে খারাপ কেউ হবে না। যাও এখান থেকে। বড় ভাইয়া হয়ে ছোট বোনের সামনে আরেক বোনকে কিস কর, লজ্জা লাগে না? হুরোদের কাহিনী দেখে হেসে ফেলে। অ্যারিস বলে, এটা আমার বউ না, আমার বোন। সরি সরি, আমার বোন না, বউ। বলেই রুম থেকে বেরিয়ে যায়। আজ হুরের বিয়ে। খুব সুন্দর করে সাজানো হয়েছে হুরকে। ফোনে আজ আবারও একটা মেসেজ এসেছে। অ্যারিসই করেছে। তাকে এখন ছাদে যেতে হবে। সবাই কাজে ব্যস্ত, এখন কেউ নেই, তাই সে ছাদে চলে যায়। নিচে গার্ডেনে হইচই। হঠাৎ করে পেছন থেকে কারো কণ্ঠে চমকে যায় হুর। অ্যারিস দাঁড়িয়ে আছে। হাজার হুর পরি বলে ডাকেনি তাকে। হুর অ্যারিসকে দেখে এক মনে তাকিয়ে আছে। অ্যারিস হুরের কাছে সে হাত ধরে বলে, আজ থেকে শুরু হবে আমার আর তোর ভালোবাসার নতুন প্রণয়। সব সম্পর্ক বদলে যাবে। দ্বিতীয়বারের মতো আবার আমাদের বিয়ে হবে। হুর অবাক হয়ে বলে, দ্বিতীয় বিয়ে? তোর এত বুঝতে হবে না। ওটা কাউকে বলিনি। যদি সবাই রাজি না হতো তাহলে সত্যিটা বলতাম। যাই হোক, তোকে বলি, সেদিন তিথি আর আবিরের না, তোর আর আমার বিয়ে হয়েছিল। হুর আরেক দফা অবাক হয়। হ্যারিস প্রতিবারের মতো ডোন্ট কেয়ার ভাব নিয়ে চলে যায়। সব নিয়ম নীতি অনুযায়ী সম্পূর্ণ হয় হুর আর অ্যারিসের বিয়ে। হুরের নামের সাথে জড়িয়ে যায় অ্যারিসের নাম, আর অ্যারিসের জীবনের সাথে জড়িয়ে যায় চিরকালের জন্য হুর। সবাই দোয়া করিও ওদের জন্য, সব সময় যেন ওরা ভালো থাকে আর সুখে থাকে।